কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমার সাথে ছিল দেবজ্যোতি, যার থেকে আমরা সবুজকালী মায়ের ব্যাপারে জানতে পেরেছিলাম। তাদের গ্রামে এক মহিলার ব্যাপারে আজকে আমরা জানতে পারবো, যাকে কান্দি বুড়ি বলে ডাকা হতো। সে নাকি মানুষের হাড় চিবিয়ে চিবিয়ে খেত, এবং সেটা কোনো শুকনো হাড় নয়, রস রয়েছে এরকম হাড়। সে সাপ চালান করে মারণ ক্রিয়া করত। ইভেন এমন একটা ঘটনা আজকে আপনারা জানতে চলেছেন, যেটা বেহালাতে ঘটেছিল, এবং এরকম টাইপের আনক্যানি ঘটনা সত্যিই বিরল। ডাকিনিকে ইউজ করে কোনো খারাপ তন্ত্র সাধক কিভাবে মানুষের থেকে টাকা উপার্জন করার চেষ্টা করত, সেটা আপনারা জানতে পারবেন। বি অ্যাওয়্যার অফ দ্যাট। কিউরিও ফাইটার আজকের এই এপিসোডটা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান, আপনার হন্টিং এক্সপিরিয়েন্স জানাতে চান, তাহলে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে। ইভেন যদি আপনারা আমার দ্বিতীয় চ্যানেল দেখতে চান, যেখানে আজকে মারাত্মক একটা এপিসোড আসছে, সেটাও চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো দেবজ্যোতি। হ্যাঁ কৌস্তভ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তুমি আগের সপ্তাহে আমাকে মেসেজ করো এবং মেসেজ করে এটা জানাও যে বেহালাতে একটা ঘটনা ঘটে, যেটা খুব রিসেন্ট একটা ঘটনা, কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে তোমাদের গ্রামের এক বৃদ্ধা মহিলার ব্যাপারে তুমি জানিয়েছিলে, যে একদম। রীতিমতো মানুষের হাড় চেবাতো অ্যান্ড এমন কিছু কিছু গুচ্ছ ক্রিয়া করতো যেগুলো হয়তো উচ্চারণ করাটাও পাপ। ওভারঅল এই যে ঘটনাগুলো রয়েছে, সেটা আজকে তোমার থেকে জানতে চাই, কারণ সবুজকালী মায়ের ব্যাপারে তো জেনেইছি, এবং তোমাদের যে ওভারঅল ঘটনাটা রয়েছে দেবজ্যোতি, বা এই যে কেসগুলো তোমরা হ্যান্ডেল করো, তার মধ্যে আমার যেটা মনে হচ্ছে এটা ওয়ান অফ দ্য মোস্ট স্কেরিয়েস্ট কেস হতে চলেছে। কি ঘটেছিল দেবজ্যোতি, সেটা আমাকে শুরু থেকে একদম জানাও। কিউরিও ফাইটের প্রত্যেকটা অডিয়েন্স জানতে চাই কি হয়েছিল। হ্যাঁ, যেটা শুরু করব যে ঘটনাটা দিয়ে, সেটা হচ্ছে ওই বয়স্ক যে মহিলা, বৃদ্ধা মহিলা, তাকে দিয়ে যে ঘটনা শুরু করব। তো এই ঘটনা বলছি আজ থেকে প্রায় 70 বছর আগেকার কথা। সেই সময় ওই ভদ্র মহিলার, মানে বৃদ্ধার বয়স ছিল কম করে 60 বছরের উপরে, এবং উনি আমার দাদুর থেকেও বয়সে বড় ছিলেন, এবং দাদু ওনাকে দিদি বলতেন। আর ওনার নাম হচ্ছে, সবাই এখানে গ্রামাঞ্চলে যারা ওনাকে চিনতেন বা ওনার সঙ্গে কথা বলতেন, পরিচিত ছিল, সকলে ওনাকে কান্দি বুড়ি বলে চিনতেন। কান্দি বুড়ি বলেই চিনতেন। আগে ওনার অবয়বটা একটু বলি, যে কেমন ওনাকে দেখতে ছিল, মানে উনি কিরকম দেখতে ছিল, মানুষের সামনে কিভাবে মিশতেন। ওনার পরনে সবসময় কালো রঙের শাড়ি থাকতো, হাতে একটু ত্রিশূল থাকতো, যেটির মাপ যেটাকে বলে ঠিক মানে এক কনুই পর্যন্ত, মানে একদম চেটো থেকে কনুই পর্যন্ত, হাতের আঙুল থেকে একদম হাতের কনুই পর্যন্ত যতটা সাইজ হবে, ঠিক ওই সাইজের একটি ত্রিশূল থাকতো হাতে। এবং তার সঙ্গে ওনার হাতে একটি লাল কাপড়ে মোড়া কিছু জিনিস থাকতো। আচ্ছা। এবং জটা, মাথায় চুল সম্পূর্ণভাবে জটা, এবং জটাটা পুরো সম্পূর্ণ মাথায় বাঁধা, এবং অনেকটা নিচে পর্যন্ত লুটতো, ধুলোয় লুটতো। এই ছিল তার অবয়ব, এতই লম্বা, পুরোটাই জটা হয়ে গেছিল। তো সেই বৃদ্ধা আমাদের সবুজকালী মায়ের মন্দিরে
প্রতিদিন আসতেন এবং দর্শন করবার জন্য প্রতিদিন। তখন আসতেন, দাদু সেই সময় অল্প বয়স, সেই সময় উনি আসতেন, এসে প্রণাম করতেন, আবার চলে যেতেন। যে কোনো একটা সময় আসতেন, এসে প্রণাম করতে চলে যেতেন। এইবার আসল যে ঘটনার মধ্যে আসি, সেটা হচ্ছে ভদ্রমহিলা যখন ছোট ছিলেন, অর্থাৎ উনি যখন ভূমিষ্ঠ হন, খুব অল্প বয়সেই ওনার বাবা মা মারা যান আর কি। তো উনি পাড়াতেই পাশের বাড়ির মানে মানুষজনের কাছে বড় হয়েছেন আর কি। তো এই পাশের বাড়ির একজন ভদ্রলোক ওনাকে নিয়ে গিয়ে কামাখ্যার কোন একটা জায়গা, ওনাকে কামাখ্যা মন্দিরের ওখানে কোথাও ওনাকে ছেড়ে দিয়ে চলে আসে। আচ্ছা। ছোট অবস্থাতে, মানে তারাও মানে গরিব ছিল আর কি, তারাও তার বহন করতে পারছিল না, তাকে সামলাতে পারছিল না, খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল। গ্রামাঞ্চলে যা হয়, তৎকালীন সময় অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে খারাপ ছিল। তো তাকে ওখানে কামাখ্যাতে মন্দিরে গিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে আসে। এবার ছেড়ে দিয়ে চলে এসেছিল কিনা, সে ওখানে হারিয়ে গিয়েছিল কিনা, সেটা কন্ট্রোভার্সির ব্যাপার। সেটা তো আমরা তারা তাদের কেউই জীবিত নেই আর। এবং প্রসঙ্গত বলে রাখি, সেই সময়ে ওই কান্দিবুড়িকে দেখেছে, হ্যাঁ, তার মধ্যে থেকে অন্যতম একজন আছে, মানে কান্দিবুড়ির ওই ক্রিয়াকলাপ মানে জ্ঞানত অবস্থায় দেখেছেন একজনই বয়স্ক মানুষ এখন জীবিত আছেন আমাদের এখানে। এবং আমি তার থেকে অনেকটাই বেশি মানে জেনেছি আর কি তার মুখ থেকে সম্পূর্ণভাবে। উনি ওনার কার্যকলাপ একদম নিজের চোখে দেখেছেন সেই সময়। এবং আমার বাবা তখন খুব ছোট ছিলেন। এর ঘটনা আমি পরে বলছি, খুব মনোযোগ দিয়ে তুমি শুনবে, তখন বুঝতে পারবে। তো এইবার ওই ভদ্র মহিলা ছোট ছিলেন, ওনাকে তো কামাখ্যা মন্দিরে ছেড়ে আসা হলো। উনি ওখানেতেই কোনো এক কাপালিক বা তন্ত্র সাধক বা পিশাচ সাধক যাই বলো না কেন, তার কাছে উনি স্নেহপরায়ণ ভাবে থেকে যান। মানে তাকে খুব স্নেহ, মানে বাচ্চা মেয়েদেরকে খুব স্নেহ করতেন ওই কাপালিক বলো বা তন্ত্র সাধক বলো, যাই বলো না কেন, সাধক। সে কামাখ্যার ওই সাধক, সে ওই বাচ্চা মেয়েটিকে খুব স্নেহ করতে আরম্ভ করলেন এবং ওনাকে নিজের মেয়ের মতো করে মানুষ করতে লাগলেন। এবং ওনাকে সমস্ত কিছু তন্ত্রের গুপ্ত বিষয় ওনাকে সব শেখাতে আরম্ভ করলেন। মানে ওখান থেকে কামাখ্যা থেকে উনি পিশাচ সিদ্ধ হয়ে ফিরে এলেন। এবং উনি এখানেই ফিরে এলেন আমাদের গ্রামে, একদম পিশাচ সিদ্ধ হয়ে ফিরে এলেন। এটা আমি শুনেছি। তারপর কি হয়? উনি পিশাচ সিদ্ধ হয়ে ফিরে আসার পর, মানে গ্রামে ফিরে আসার পর সকলে তো মানে অবাক হয়ে যায়, চিনতে পারে না ওনাকে অনেকে। তো উনি সবাইকে পরিচয় দিতে থাকেন, নিজের পাড়ার লোকেদেরকে পরিচয় দিতে থাকেন। এবং উনি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেন, এটা এসসি পাড়া, এসসি কমিউনিটি আর কি, শিডিউল কাস্ট কমিউনিটি, তার একটি গোটা পাড়া রয়েছে। সেই পাড়ার ঠিক শেষে ওনার একটি কুঠির উনি নির্মাণ করে থাকেন বা গ্রামবাসীদের সাহায্য নিয়ে। কিন্তু ওনাদের যে পৈতৃক বাড়ি ছিল, যে বাড়িতে ওর বাবা মা থাকতো আর কি, সেটি দখল হয়ে যায়। আর ওনার ওই সাধুইকা হয়ে যাওয়ার পর আর অতটা কোথায় বিষয় আশয় সম্পত্তি আছে না আছে অত উনি আর খোঁজ খবর করেননি। তো ওই গ্রামেরই বাইরে, গ্রামে যেহেতু ওনার ওই ভয়ঙ্কর একটা রূপ, কালো বস্ত্র, মাথায় চুল বড় বড়, তখন হয়তো জটা হয়নি, মাথায় চুল, ত্রিশূল, ওই রকম একটা মাথায় লাল গোল করা তিলক, বড় করে একদম পুরো কপাল জোড়া তিলক আর কি, গোল তিলক আর কি। তো এরকম একটা ভয়ঙ্কর রূপ, তাকে তো পাড়ার মধ্যে কত থাকতে দেবে না মানুষ। তো উনি পাড়ারই বাইরে, শ্মশান থেকে কিছুটা দূরে মাঠের পাশে উনি গাছের গোড়া একটি কুঠির, গ্রামবাসীরাই একটু করে দেয়, সাহায্য করে দেয়। ওখানে থাকতো ওই বুড়ি এবং আশেপাশের এলাকায় গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন। ভিক্ষাবৃত্তি করে যেটুকু জুটতো, মানে খাবার দাবার পেতো আর কি, চাল ডাল এইসব পেতো, নিজেই ফুটিয়ে খেত, এটাই সকলে জানতো আর কি। তো সে ওখানেতে নিজের তন্ত্র সাধনার কাজ চালিয়ে যেতে শুরু করে। নিজে যা যা শিখে এসেছে সেই ক্রিয়া আর কি, সেই ক্রিয়া চালিয়ে যেতে শুরু করে। এবার প্রথম যে ঘটনা, সূত্রপাত, সেটি বলি। ওখান থেকে আসার পর তো আমি বললামই যে প্রতিদিন এখানে আসতো, সবুজখালী মায়ের মন্দিরে প্রণাম করে যেত। এবং আমার দাদুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, মানে দিদি বলে সম্বোধন করতো, কিন্তু দাদুর থেকে অনেকটাই বয়সে বড় ছিল। তো প্রথম যে ঘটনা ঘটলো আমার ওই গ্রামেতে, সেটা হলো সেই গ্রামেরই একজন মহিলা, তার নতুন বিবাহ হয়ে এসেছে। এবং সেই সময় তো নতুন বিয়ে যারা হয়ে আসে তাদের খুব একটা বাইরে বেরোনো প্রচলন ছিল না, শুধুমাত্র এই পুকুর ব্যবহার করতো। তখন তো বাথরুম, কল এইসব আসেনি আমাদের এখানে। তখন পুকুরের জলেই রান্না, পুকুরের জলই খাওয়া, পুকুরের জলই সবকিছু ব্যবহার হতো, স্নান থেকে শুরু করে সমস্ত কিছু পুকুরের জলে। তো ওই নতুন যে বিবাহিতা ভদ্রমহিলা, উনি রাত্রিবেলা পুকুরে নেমেছেন। পুকুরে নেমেছেন, দেখছে অনেকগুলো পুরুষ এবং সন্ডামার্কা পুরুষ, অনেক মানে
যাকে বলে অদ্ভুত টাইপের দেখতে এবং খুব বডি আছে, খুব হোমড়া চোমড়া চেহারা, ঝাংড়া ঝাংড়া চুল। 3-4 জন পুরুষ তারা ঠিক পুকুরের মাঝখানে সাঁতার কাটছে, স্নান করছে, হই হুল্লোড় করছে এবং তাকে দেখে, ভদ্রমহিলাকে দেখে তারা কটূক্তি করে। ভদ্রমহিলা তখন ওখান থেকে, যেহেতু নতুন বিবাহ হয়ে এসছে এবং তৎকালীন সময়ের আরো গোঁড়ামি ছিল, সে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায় পুকুর পাড় থেকে। যেহেতু অন্য পরপুরুষ আছে, তখন এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হতো যে পরপুরুষ আছে ওখানে, সে সঙ্গে সঙ্গে ফিরে এসছে রাত্রিবেলা, অনেক রাত্রি ফিরে এসে তখন তার শাশুড়ি মাকে জানান যে এরকম পুকুরের এরকম মাঝখানে এইরকম চেহারার কিছু মানুষজন রয়েছে। তখন শাশুড়ি বলে যে এরকম চেহারার মানুষ তো আমাদের এখানে তো কেউ নেই, হয়তো কোথাও কোনো কেউ কুটুম এসেছে, কিন্তু এত রাত্রে পুকুরে নেওয়ার কি কারণ হবে বা মাঝখানে, অতটা গুরুত্ব ওরা দেয়নি কেউই। তো পরদিন এরকম হয়েছে, পরদিন অন্য একজন ব্যক্তি, তিনি মাঠে, যেটাকে বলে মানে পটি করে, তখন মাঠেই যাওয়া ছিল, আমি বললাম যে বাথরুমে ছিল না অত প্রচলন, মাঠেই ওই পটি টটি করা এই সমস্ত কিছু করতো। ভদ্রলোক, পাড়ারই ওই গ্রামেরই একজন, মাঠে পটি করে পুকুরে নেমেছে তার ধৌত কর্মের জন্য, মানে ধোয়ার জন্য সবকিছু। হঠাৎ করে দেখছে এরকম 3-4 জন ওই মাঝখানেতে সাঁতার কাটছে, চেঁচামেচি করছে, হই হুল্লোড় করছে। ও তখন বলে যে এই তোমরা কারা, তোমরা এখানে কি করছো, এত পুকুরের মাঝখানে তোমরা গিয়ে এরকম করছো কারা? বলাতে ওই ভদ্রলোককে ওই 3-4 জন ব্যক্তি ওকে টেনে নিয়ে যায় পুকুর পাড় থেকে, টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে পুকুরের মাঝখানে নিয়ে যায় টেনে। এবং যখন টেনে নিয়ে যাচ্ছ তো চিৎকার করছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ছেড়ে দাও, এইভাবে ছেড়ে রাখো না। এইটা সবাই শুনতে পায়, আশেপাশের লোকেরা শুনতে পায়। তখন তো ইলেকট্রিসিটি নেই, শান্ত, অত ট্রাফিক নেই, কিচ্ছু নেই, আওয়াজও নেই, গাড়ি ঘোড়াও নেই। সব লোকজন শুনতে পায়, সকলে বাড়ি থেকে হারিকেন নিয়ে বেরিয়ে আসে। হারিকেন যেটাকে বলে, ওই জানো নিশ্চয়ই হারিকেন যেটা হয়, হারিকেনের আলো, কেউ প্রদীপ তখন ছিল, ওই সমস্ত নিয়ে বেরিয়ে এসেছে। লম্প যেটাকে বলে, সেই সময় খুব প্রচলন ছিল, ওই সমস্ত নিয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখে ও পুকুরের মাঝখানেতে মানে ডুবে যাবে এরকম অবস্থা, হাবুডুবু খাচ্ছে, আর কেউ কোথাও নেই। এবং গ্রামেরই আরো 2-4 জন তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে নিয়ে এসে জল টলম মানে পেটের মধ্যে চলে গিয়েছিল, তাকে বিভিন্ন প্রসেস করে ঠিকঠাক করে সুস্থ করে একটুখানি যখন কথা বলার মতো পরিস্থিতির মধ্যে এলো, তখন ওকে জিজ্ঞেস করলো তুমি পুকুরের মাঝখানে কি করে গিয়েছিল, এত রাত্রে তুমি পুকুরের মাঝখানে গিয়ে বা করছিলেই বা কি? ও তখন বলে যে আমাকে এরকম, আমি যখন জলে নেমেছিলাম তখন আমাকে টেনে নিয়ে যায় 3-4 জন এরকম করে, তারা উঠে চলে গেছে, তারা নেই। বলছে উঠে চলে গেছে মানে তোমার চিৎকারের সঙ্গে সঙ্গে আমরা সকলে, গ্রামের লোক সবাই বলতে শুরু করে, সবাই সেখানে চলে এলাম, কাউকে দেখতে পেলাম না। তো তখন ভয় পায় ভদ্রলোক, যাকে আমি টেনে নিয়ে যায়। আর কিছু বলেনি, সেই দিনের মতো সেই ঘটনা সেখানেই শেষ। এইবার হলো কি গ্রামেরই কারোর শরীর খারাপ হলে, কারোর পেট খারাপ হলে, ঝাড়ফুঁক যেটাকে বলে, গা ঝাড়ানো, তেল পোড়া দেয়া, জল পোড়া দেয়া, ওই কান্দিবুড়ি কিন্তু করতো সেই সময় ওখানে। 2-1 তাকে বিশ্বাসও করতো, একদম এখনো প্রচলন ছিল, এখনো কিন্তু এদিকে আছে ঝাড়ফুঁক করা বা জল পোড়া, তেল পোড়া, এই সমস্ত কিন্তু আছে। তখন তো আরো বেশি এর প্রভাব ছিল আর কি। তো কান্দিবুড়ির কাছে অনেকে যেত, তাকে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বা বড় কারোর যদি শরীর খারাপ করে তাকে গা ঝাড়ানোর জন্য তাকে নিয়ে যেত তার কাছে, সে ঝাড়ফুঁক করতো। তার কাছে কিছু মরার খুলি ছিল, মানে হাড় টাইপের ছিল, সেই হাড় মাথায় বুলিয়ে টুলিয়ে দিয়ে তাকে ওই ঝেড়ে টেড়ে দিত আর কি, যে মন্ত্র বলে সব ছেড়ে দিত, আর মানুষ ভালো হয়ে যেত। এরকম হওয়ার পর থেকে কিছু মানুষ ওকে বিশ্বাস করতে শুরু করলো যে ওর কাছে গেলে ঠিক হয়ে যাবে। কান্দিবুড়ি মাঝে মধ্যে কিন্তু পাড়াতে বেরোতো। ওই জলের ঘটনা কিন্তু ওইখানে স্টপ, 2 দিন হয়ে কিন্তু তারপর আর হয়নি, ঠিক আছে। কান্দিবুড়ি কিন্তু পাড়াতে মাঝে মধ্যে বেরোতো, ওই সবুজকালী মানে আমাদের বাড়িতে যখন আসতো প্রণাম করতে, তখন সারা পাড়ার প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে ঘুরে আসতো। কারোর বাড়িতে, তোমাকে এই ঘটনাটা শোনো, তুমি নিজেও চমকে যাবে শুনলে, মানে মিরাক্কেলের মতো। কারোর বাড়িতে সামনে দিয়ে ধরো যাচ্ছে, সবাইকে খোঁজ নিতে যেত যে কেমন আছো গো, ভালো আছো। কারোর সঙ্গে যে খারাপ ব্যবহার করতো কান্দিবুড়ি তা নয়, কিন্তু একদম মিশুকে ভাবে সকলের সঙ্গে ব্যবহার করতো। ভালো আছো, ধরো কারোর বাড়িতে কেউ বললো না আমাদের মানে কারোর শরীর খারাপ বা অসুস্থ, কান্দিবুড়ির হাতে একটু ওই যে পুঁটলির মতো থাকতো বললাম না, ওই পুঁটলিতে
হ্যাঁ, লাল লাল বা লাল কাপড়ের মোড়ার জিনিস, ওর মধ্যে কিছু থাকতো, ঠিক আছে, কিছু থাকতো, ওইটাকে সেটিকে ও হাতে করে নিয়ে মন্ত্র বলতো, মন্ত্র বলে ওই যার শরীর খারাপ বলছে কয় দেখি এসো এসো তো বাড়ি থেকে বার করে নিয়ে এসো, তার মাথাতে 2-3 বার বলে কিছু মন্ত্র বলে দিত, বলে চলে যেত, তৎক্ষণাৎ সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত আচ্ছা। মিরাক্কেলের মতো, যাই শরীর খারাপ হোক না কেন। এইরকম যখন ভোজবাজি দেখাতে শুরু করলো ওই কান্দি বুড়ি, তখন অনেকেই তো ওনাকে গণ্যমান্য ব্যক্তি মনে করতে আরম্ভ করলো বা মানতে শুরু করলো, ভক্ত বাড়তে শুরু করলো। তখন সে এবার কি করলো, কান্দি বুড়ি নিজের ওই কুটিরের মধ্যে লোক সমাগম করতে আরম্ভ করলো, ওই ঝাড়ফুঁকের ভিড় হতে আরম্ভ করলো, ঝাড়ফুঁক করতে আসতো, সেই সমস্ত ভিড় হতো, মানুষের উপকারী কিন্তু করতো, কারোর থেকে কোনো পয়সা করি কিচ্ছু নিত না সেই সময়, কোনো রকম পয়সা করে নিত না, কিন্তু খাইতো ওই ভিক্ষে করি। এবং ওই ভিক্ষে করতে গিয়েও যদি কারোর এরকম শুনতো শরীর খারাপ, তাকে এরকম বুলিয়ে দিত মাথায় লাল কাপড়, সে ভালো হয়ে যেত। এইবার শুরু হলো যেটা, সেটা হচ্ছে কিছু মানুষ তারা গেছে ওই ঝাড়ফুঁক করার জন্য, গ্রামের মানুষজনও গেছে যারা বিশ্বাস করে, বলছে বুড়ি ওখানেতে শুনলে তুমি তোমার মানে গায়ে লোম খারাপ হয়ে যাবে, হাড় চিবোতো বসে বসে। হ্যাঁ, আর সেই হাড় কোনো মুরগি বা ছাগল বা গরু কোনো পশু পাখির নয়, সেই হাড় মানুষের হাড়গোড়। আচ্ছা আচ্ছা। কাঁচা হাড়গোড়, কাঁচা, মানে যে হাড় চিবোলে রস বেরোবে, এই টাইপের হাড়, হাড় মাংস এসব চিবোতো। এবং কোথা থেকে সে সেগুলি পেতো, মানুষ মানে ওই যে বললাম যে বয়স্ক মহিলা এখনো জীবিত আছেন, মানে ওনাকে কান্দি বুড়িকে দেখেছিল সেই সময়, সেই বয়স্ক ওই ঠাকুমাও আমাকে বলছিলেন যে আমরা অবাক হয়ে গিয়েছিলাম সেই সময় যে এই কাঁচা মাংস, কাঁচা হাড়গোড় সে কোথা থেকে পাচ্ছে। এবং চিবিয়ে চিবিয়ে সে মানুষের গায়ে ছুঁড়ে, মানে চিবানো হয়ে গেল সেটা মানুষের যারা সামনে থাকতো তাদের ছুঁড়ে দিত। এবং অলৌকিক ভাবে ওই যে ব্যক্তির গায়ে ছুঁড়তো তার যদি কোনো শরীর খারাপ অসুস্থ থাকতো, সে সুস্থ হয়ে যেত। এই ঘটনা সে ঘটাতে মানে এরকম হতে থাকলো, মানুষজন তো একটা বিরাট প্রসার করে ফেললো, গ্রামের মধ্যে একটা বিশাল প্রচার হয়ে গেল, আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতে শুরু করলো। এটা তো তখনকার দিনে তো মুখে 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 ভীষণ প্রচার ছিল যে ওখানে কান্দি বুড়ি আছে, রোগ সারালে রোগ সারিয়ে দেবে ঝাড়ফুঁক করে। প্রচুর মানুষ বিশ্বাসও করতো গ্রামের মানুষজন, তাই ভিড় হতে শুরু করলো। এবার আস্তে আস্তে কান্দি বুড়ি ভিড় মধ্যে পড়তে শুরু করলো এবং তার কাছে প্রতিদিন সারাক্ষণ মানুষজন ঘিরে থাকতো। এইবার যেটা হলো সেটা হচ্ছে ওই যে ভদ্রমহিলা প্রথম যে নতুন বিবাহিত বললাম পুকুরে নেমেছে, সে হঠাৎ রাত্রিবেলা একদিন চিৎকার করতে শুরু করে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে, অদ্ভুত নানা রকমের কাণ্ডকলাপ, বাড়ি ঘরদের ভাঙচুর, সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেওয়া, মানে অন্য ভাষায় কথা বলা, অন্য গলায় কথা বলা, অন্য টোনে কথা বলা, এই সমস্ত করতে আরম্ভ করলো। অন্য পাড়ারই একজন ব্যক্তি, তিনি মারা গিয়েছিলেন, তার ভয়েসে কথা বলতে শুরু করলো এবং তার সমস্ত ডিটেলস, সে কেন মারা গিয়েছিল, সে যে একটি মানে মহিলার জন্য সুসাইড করেছিল, মানে আত্মহত্যা করেছিল, সেই সমস্ত বিষয়ে বলতে শুরু করলো। এবার ডাক পড়লো কার, কান্দি বুড়ির, কেন কান্দি বুড়ি ছাড়া ওখানে তখন কেউ নেই। 5জন মানুষ বলছে কান্দি বুড়িকে ছাড়া কেউ সামলাতে পারবে না, কান্দি বুড়িকে ডাকো। কান্দি বুড়ি তখন ওই ভদ্র মহিলার কাছে এলেন, এসে ওই যেটাকে বলে ভূত ছাড়ানো, ওই সমস্ত ক্রিয়া, নাকে হলুদ টলুদ গুঁজে দিয়ে, ঝাঁটা টাটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ঠিকঠাক করে সেক্ষেত্রে তৎক্ষণিকের মতো তাকে শান্ত করে দিল মহিলা। আর কিছু ভ্রমশয় মহিলা সেই দিন রাত্রির জন্য হলো না। আবার পরদিন আবার সেম ঘটনা, আবার সে এরকম বলতে শুরু করেছে। তখন কান্দি বুড়ি সামনে নাকি মানে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে কান্দি বুড়ি সামনে তাকে বসালো, বসে তার সঙ্গে ভালো করে কথা বলতে শুরু করলো যে তুই বল, তুই কে বা কেন এসেছিস। তো কান্দি বুড়িকেও সেই ভদ্র মহিলা ওই পুরুষ কণ্ঠে বললো যে আমি এরকম, আমার নাম অমুক, আমি এখানে থাকতাম, আমার এই গ্রামেরই আমি ছেলে, সবাই তোমরা আমাকে জানো, আমি এই কারণে ওই ভদ্র মহিলার জন্য আমি আত্মহত্যা করেছি। সে আমাকে ভালোবাসা মানে প্রেম করেও আমাকে বিট্রে করেছে, এটা আর কি তৎকালীন সময় আর কি যে ভাষায় বলে সেই ভাষাতেই বলেছে আর কি, যে আমাকে ধোকা দিয়েছে, সেই কারণে আমি সুসাইড মানে আত্মহত্যা করেছি এবং আমি এর প্রতিও আকর্ষিত হয়েছি, একে আমি ভালোবেসে ফেলেছি। অর্থাৎ ওই যে ভদ্র মহিলার শরীরে ঢুকেছে আর কি, নতুন বিবাহিত। তখন কান্দি বুড়ি বলছে তুই একে ছাড়বি কিনা বল। তো এরকম সমস্ত কিছু কথাবার্তা, কথার মানে পরিপ্রেক্ষিতে যা হচ্ছে, কথাবার্তা চালানো হচ্ছে, সমস্ত কিছু করার পর বলে তুই এখানে এলি কি করে এতদিন পর হঠাৎ করে। বললো যে আমার ভাই আমাকে এখানে ডেকেছে, মানে সে এতই মন থেকে ডেকেছে যে আমি আসতে বাধ্য হয়েছি। এবং আরো গোপন কথা বলে, ওই যে ভাই যে মানে যে ভদ্রলোক আত্মহত্যা করেছিল তার ভাইয়েরও ওই ভদ্রমহিলা, যে নতুন বিবাহিত ভদ্রমহিলা যার উপর ওই মানে আত্মাটা ভর করেছে আর কি, তার প্রতিও আকর্ষিত ছিল।
মানে দেখে খুব পছন্দ ছিল, নতুন বিয়ে আসার পর থেকে ওর প্রতি খুব মানে কি বলবো একটা মানে আকর্ষণ ছিল আর কি, পছন্দ ছিল আর কি। তখন কান্দিবুড়ি বলে আচ্ছা এই কাণ্ড, ঠিক আছে দেখবো আমি, বলে ওকে কিন্তু ওই আত্মা থেকে ফোন থেকে নানা রকম ক্রিয়াকর্ম করে ওর সমস্ত তন্ত্রক্রিয়া করে ওর ভূত ছাড়িয়ে দেয় তৎকালীন সময়ে, মানে ভূত ছাড়িয়ে দেয় যেটাকে বলে, সেই ভূত ছাড়িয়ে দেওয়া হয় আর কি, দিয়ে ভদ্রমহিলা পুরোপুরি ঠিক হয়ে যায়। এবার ওই ভদ্রমহিলার যে স্বামী এবং তার শাশুড়ি তারা একদিন কান্দিবুড়ির কাছে যান, গিয়ে বলেন যে এরকম আপনি তো শুনেছেন যে এরকম ওই ছেলেটিও আমার বৌমার প্রতি এরকম আকর্ষিত, তাই আমরা ওই ছেলেটিকে শাস্তি দিতে চাই কিছু করে। কান্দিবুড়ি বললে আমি তো সেই সমস্ত কাজ করি না। তখন বলে না এটা করতেই হবে, আপনাকে না করলে হবে না, বলে হাতে পায়ে ধরা যায়। আর ওই ওই মহিলার শ্বশুর শাশুড়ি বা মানে হাজবেন্ড আর কি, স্বামী, কান্দিবুড়ির খুব সেবা যত্ন করতো এবং দেখভাল করতো এবং খুব ভক্তও ছিল, তাই তাদের কথা ফেলতে পারিনি। এই হলো কান্দিবুড়ির করা প্রথম ভুল, আচ্ছা। যে ওই ছেলে এবং ওই শাশুড়ির কথায় বিশ্বাস করে যে ছেলেটির আত্মাটির যে ভাই তাকে তার উপর মারণ ক্রিয়া প্রয়োগ করে কান্দিবুড়ি। ডেকে এনেছিল তাই জন্য জাস্ট? হ্যাঁ, এবং ডেকেছিল তার জন্য না, হ্যাঁ অ্যাট্রাক্টেড ছিল, মানে যেহেতু ওনার বৌমার প্রতি ওই পাড়ার ছেলেটা একটা দৃষ্টি দিচ্ছে, খারাপ দিচ্ছে, পছন্দ করে, এটা সবাই জেনে গেছে, ঠিক আছে, ওকে মেরে দাও বা সরিয়ে দাও, মরে গেলে বা সরে গেলে একটা ক্রিমিনাল চিন্তা ভাবনা যেটাকে বলে, সেই মাইন্ড হয়ে ক্ষতি করে দাও, এই বাসনা নিয়েই ওই কান্দিবুড়ির কাছে ওরা যায়। গ্রামের লোক তো জেনে গেছে, ভূত নিজে বলে দিয়েছে। তো কান্দিবুড়ি কি করে, কান্দিবুড়ি যেটা করে মারণ ক্রিয়া প্রয়োগ করে ওর নিজস্ব পদ্ধতি অনুযায়ী। সেই নিজস্ব পদ্ধতিটা হচ্ছে সাপ ছাড়ে, সাপ ছাড়ে, স্নেক, সাপ কিভাবে ছেড়ে ব্যাপারটা? ওর ওই যে সমস্ত কিছুর ক্ষমতা যে পেয়েছিল, ওর ভীষণ পরিমাণে এইসব দিক থেকে ক্ষতি করার একটা ক্ষমতার মধ্যে ছিল। ওর নিজস্ব বোধহয় পোষা কোনো সাপ ছিল বা কোনো ক্ষমতা বলে সে পেয়েছিল, কোনো ক্ষমতা, সে সাপ ছাড়ে, মানে সাপকে পাঠায় আর কি। মানে যেটা হয় ওই ভদ্রলোকের কাছে, মানে যে ছেলেটি তাকে সাপে কামড়ে দেয়। আচ্ছা। এবং সেটি করিয়েছিল কান্দিবুড়ি পরবর্তীকালে যখন জানা যায়। সেই ঘটনাটা আসছি, সেটা পরে বলছি। এটাও একটা রহস্য উন্মোচনের ব্যাপার আছে। তো এই ভদ্রলোক সাপে কেটে কিন্তু অচৈতন্য হয়ে পড়ে। তো তৎকালীন সময় তো হসপিটাল যাওয়া তো কোনো গল্পই নেই, সাপে কাটলেও ওই ঝাড়ফুঁক হতো। আর সেটাও কিন্তু ওই কান্দিবুড়ির কাছে কেউ তো জানতো না যে কান্দিবুড়ি এই কাজ করেছে। যখনই সাপে কামড়েছে এরকম কান্দিবুড়ির কাছে নিয়ে গেছে, কান্দিবুড়ি বলেছে আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, স্বাভাবিকভাবে, কেননা ওই তো এটা করেছে। কান্দিবুড়ি ফিরিয়ে দিয়েছে। তখন কি হয়, পাশের গ্রামের একজন পরিচিত তন্ত্র আর কি, ওঝা, সে কি করে তার যে গুরু তাকে খবর দিয়ে ডাকা হয়, মানে এবং যিনি আসেন তিনি খুব ক্ষমতাধারী একজন তন্ত্র সাধু। আচ্ছা। এবং তার এর মাঝখানে আমার দাদুর কাছেও ওনারা আসেন, কিন্তু দাদু সেই সময় থেকেই শিক্ষিত মানুষ ছিলেন, এই সমস্ত জিনিসে উনি খুব একটা বিশ্বাস করতেন না। এই ঝাড়ফুঁকেতে উনি দাদু খুব একটা করতেন না। দাদু বলেছেন চিকিৎসা করাও, এই চিকিৎসা প্রয়োজন। দাদু এই সমস্ত কিছু করতেন। হ্যাঁ, তখন তো সবুজকালী মায়ের প্রতিষ্ঠা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এইবার দাদু কথাটা বলেছেন চিকিৎসা করতে। হ্যাঁ, একদম চিকিৎসা করতে বলেছিলেন বরাবর। এখনো কিন্তু এরকম, তোমাকে প্রসঙ্গত বলি মাঝখানে ঢুকে, এখনো অনেকে এরকম সাপে কামড়ে দেওয়ার পর মাঠে জমিতে কাজ করছে, কাউকে কোনো হয়তো স্পোক দেখা যাচ্ছে, দুটো গর্ত হয়েছে এরকম, বা সে বুঝতে পেরেছে কামড়েছে, সোজা ছুটে আমাদের কাছে চলে আসে। তাকে তৎক্ষণাৎ আমরা কিন্তু হসপিটালে পাঠাই এবং তাকে বোঝাই যে এরকম তুমি ভয় পাওয়ার নয়। তো এরকম সেই সময় থেকে আমার দাদু কিন্তু খুব এই উদার মনস্ক ছিলেন, মানে মুক্ত মনা ছিলেন আর কি। তো সেই সময় দাদু ফিরিয়ে দেন, যে বলে একে চিকিৎসা করাও, কিন্তু দাদুর কথা ওরা কেউ শোনেনি। ওই পাশের গ্রামের একজন ওই তার গুরুদেবকে নিয়ে আসে, এবং উনিও খুব উচ্চ মার্গের একজন তন্ত্র সাধক ছিলেন, ক্ষমতাধারী আর কি। তো উনি এসে ওনার কি ক্ষমতা বলে উনি জানিয়েছিলেন জানি না, উনি তখন বলেন যে এটা কোনো স্বাভাবিক সাপে কামড়ে বা মানে আঘাত নয়, বা সাপে কামড়ে মৃত্যু নয়, এটা ঘটানো হয়েছে, এর প্রতি ক্রিয়া করা হয়েছে। তখন বলে বাবা কি কি ক্রিয়া হয়েছে, বলে দেখাবো, দেখবে। এইবার হচ্ছে দর্পণ ক্রিয়া করে উনি দেখানোর জন্য প্রস্তুত হচ্ছেন। দর্পণ ক্রিয়াতে হচ্ছে একটা গামলায় জল নিলেন,
আমি যেটা শুনেছি এটা হয়েছে ঘটনাটা। গামলায় জল নিলেন, তার মধ্যে একটি আয়নাকে দিয়ে দিলেন জলের নিচে, এবং উনি ওনার মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্র পাঠ করে সকলকে বলেন যে যে এই কাজটি করেছে তার মুখটি এই আয়নার মধ্যে ভেসে উঠবে। আমি যে ঘটনাটা শুনছিলাম, আমার বাবার কাছ থেকেও শুনছিলাম, বা ওই ভদ্র মহিলা মানে ওই বয়স্ক ঠাকুমা যার কাছ থেকে শুনছিলাম, আমি ওনাকে বলি এরকম হয়, বলছে এটা আমরা নিজের চোখে দেখেছি। তখন ওই গামলার জলেতে কান্দি বুড়ির মুখ ভেসে উঠেছিল। আচ্ছা আচ্ছা। এবং ওই তন্ত্র সাধক ওই সময় উনি এমনই মন্ত্রবল প্রয়োগ করতে শুরু করেন, হঠাৎ করে একটা আর্তনাদ শুরু হয়। আর্তনাদ শুরু হয়ে কান্দি বুড়ি ঠিক ওর মাঠের ওই বাড়ি থেকে মানে আছাড়ি পাছাড়ি করতে করতে, মানে আছাড় খেতে খেতে সে আসছে ওইদিকে, আমাকে বাঁচাও গো, আমি সারা শরীর জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও গো করতে করতে, কান্দি বুড়ি আর্তনাদ করতে করতে, না আছে হাতে ত্রিশূল, না আছে কিচ্ছু, মানে একদম ধুল পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এরকম করতে করতে তখন তো মাঠের রাস্তা, ওই মাটির রাস্তা, আছাড় খেতে 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 ওই জায়গায় এসে উপস্থিত হয়। এসে বলে আপনি আমাকে বাঁচান, ওই তন্ত্র সাধককে বলে আপনি আমাকে বাঁচান। বলছে তুমি কেন এরকম করেছো? তোমার তো এটা চরম ভুল হয়েছে, তুমি তো মানুষের উপকার করতে, তোমার তো যথেষ্ট ক্ষমতা আছে, তুমি কেন এটা করেছো? কান্দিবুড়ি বলে যে আমার এটা খুবই ভুল হয়েছে, আমি এর জন্য অনুতপ্ত। কান্দিবুড়িকে বলা হয় তুমি যে এই ক্রিয়াটি করেছো এটা তুমি তুলে নাও, যে তুমি সুস্থ করতে পারবে? কান্দিবুড়ি বললে হ্যাঁ, আমি এই পদ্ধতি আমার গুরুদেব আমাকে, মানে আমার বাবা, মানে যে মানুষ করেছে আর কি, কামাখ্যায় তন্ত্র সাধক ছিলেন যিনি, যার কথা বললাম প্রথমে, উনি আমাকে শিখিয়েছিলেন এর প্রয়োগ এবং তুলে নেওয়া দুটোই। তখন কান্দিবুড়ি ওখানে ওই সমস্ত কিছু প্রয়োগ করেন, প্রয়োগ করে ওই ছেলেটিকে কিন্তু সুস্থ করে দেন, ছেলেটি কিন্তু জীবিত হয়ে যায়। আচ্ছা। তারপর থেকে যেটা হলো সেটা হচ্ছে কান্দিবুড়ি আর কোন রকম তন্ত্রের কোনো কিছু আর করতে পুরোপুরি বন্ধ করে দিলেন, এবং উনি আসতেন, ওই জটা ওনার ছিল, উনি নিজের মনে নিজে সাধনা করতেন, নিজে থাকতেন। এবং ওই যে বললাম, এবার আসি, ওই যে সন্ডামার্কা যে মানুষগুলো ছিল, অদ্ভুত দেখতে ছেলেগুলো ছিল, ওরা কিন্তু পিশাচ, একদম ওদেরকে আহ্বান করে ডেকে এনেছিল কান্দিবুড়ি। এবং কান্দিবুড়ি যখন দেখলো যে এরা গ্রামের মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, কান্দিবুড়ি অ্যাকচুয়ালি কিন্তু খারাপ ছিল না, তার মনে করেন কিন্তু খারাপ করার উদ্দেশ্য ছিল না। ও যখন দেখলো যে এই গ্রামের মানুষটাকে টেনে নিয়ে পুকুরের মাঝখানে মেরে দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু কান্দিবুড়ি তাদেরকে, এই পিশাচগুলোকে আবার ফিরিয়ে দেয় আর কি। ও ওনার ডেকে নিয়ে এসেছিল কোনো ভালো কাজ করবে বলে, বা কোনো কিছু ওনার নিজস্ব মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, বা জানি না, হতে পারে এরকম কোনো কারণে উনি নিয়ে এসেছিলেন, বা চলে এসেছিল না সাধনার জন্য, ডাকার জন্য, বা কোনো কারণে। যখন দেখলো ক্ষতি করছে, এরকম ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের, ও তখন বললেন আমি তো ভুল করে ফেলেছি, তখন কিন্তু ফিরিয়ে দেয়। তারপর থেকে ওই জন্য ওই দুবার ঘটনাটা ঘটার পর কিন্তু আর তাদেরকে দেখা যায়নি কোথাও। এটা হচ্ছে কান্দিবুড়ির মানে ভুল শুধরে দেওয়া আর কি। এবার থেকে কান্দিবুড়ি নিজস্ব তন্ত্র সাধনা, নিজস্ব জগৎ করতে শুরু করলেন, এবং ওই আমাদের সবুজকালী মন্দিরে প্রায় আসতেন। এবং আমার বাবা যখন ছোট ছিল, একদমই ছোট, তখন ওই কান্দিবুড়ির কাছ থেকে মানে জটা নেবে বলে বায়না করতো, যে এই বুড়ি তোর জটা দে, এই বুড়ি তোর জটা দে আমাকে, এরকম বায়না করতো। মানে যা হয় ছোটবেলায় যা হয়, আমরা জটা ধারিয়ে এসছে, তার সঙ্গে মজা করতো, এ করতো। ওর বাবাকে খুব ভালোবাসতো, কোলে টোলে নিত। ওই জটা কিন্তু বাবা ওই কান্দিবুড়ির থেকে একটুখানি ছিঁড়ে নিয়েছিল একবার, এবং তার জন্য দাদু বাবাকে মানে মারধরও করেছিল, বকাঝকা করেছিল। এবং কান্দিবুড়ি ওকে মানে দাদুকে বলেন যে বকাঝকা করো না, এই জটা ওর কাছে থাকুক, এবং থাকলে ওর উপকার হবে, ওর রক্ষা হবে অনেক কিছু দিক থেকে। এবং সত্যি সত্যি একটা ঘটনা ঘটেছিল, এটা বলি আর কি। সেটা হচ্ছে আমার বাবা খুব ছোটবেলা বয়স থেকেই খুব ডাকাবুকো ছিল, এবং গাছে টাছে উঠতে পারতো, খুব ছোট অল্প বয়স থেকেই গাছে উঠতে পারতো। মানে যে বয়সের ছেলে গাছে উঠতে পারে না, ও গাছে উঠে আম পাড়া, নারকেল পাড়া, এই সমস্ত। কিন্তু তখনকার দিনের ছেলেমেয়েরা আমাদের গ্রামাঞ্চলে তো গাছে ওঠা, পুকুরে স্নান করা, সাঁতার কাটা, এসব কোনো ব্যাপারই ছিল না। কিন্তু বাবা খুব ছোট বয়স থেকে সেগুলো পারতেন। বাবা একবার নারকেল গাছে উঠেছিল, এবং নিচে আমার মেজো কাকা দাঁড়িয়ে ছিল। মেজো কাকি নিচে দাঁড় করিয়ে রেখে বাবা পুরো নারকেল গাছে উঠে নারকেল পাড়ছে, হাতে করে ছিঁড়ে ছিঁড়ে নারকেল ছিঁড়ছেন আর কি, টেনে টেনে যতটা ক্ষমতা আর কি। অনেকক্ষণ করে চেষ্টা করে একটা করে নারকেল হাতে ছিঁড়ছেন, ছিঁড়ে নিচে ফেলছেন। এরকম ফেলতে ফেলতে বাবা নারকেল গাছ থেকে নিচে পড়ে যান। বাবারে, এত উপর থেকে একদম নিচে পড়ে যান। তুমি বিশ্বাস করবে না, বাবা সেই সময় এই
মানে কোঁচড়েতে ওই ছোট ধুতির মতো করে পরা থাকতো, তো ওই কোঁচড়েতে ওই কান্দিবুড়ির ওই জটাটা ছিল আর কি। তুমি মানে বিশ্বাস করতে পারবে না, এই ঘটনাটায় বাবার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। এবং যখন পড়ে যায়, আমার মেজো কাকা আমার বাবাকে দেখার থেকে সবাইকে বাড়িতে ডাকতে চলে আসে, দাদুকে, যে দেখবে তো দাদা পড়ে গেছে, দেখবে তো দাদা পড়ে গেছে গাছ থেকে। সবাই বাড়ির লোক যখন কাঁদতে কাঁদতে নারকেল গাছ থেকে পড়ে গেছে মানে তো ছেলে নেই আর কি, এটা তো সবাই ভাববেই। গিয়ে দেখছি বাবা যথারীতি বসে বসে নারকেল ছাড়াচ্ছে, পাথরের টুকরো। নারকোল ছাড়াচ্ছে? হ্যাঁ, ওই মানে যেটা পেরেছে সেটা বসে ছাড়াচ্ছে। হ্যাঁ, অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক তো। সেই কান্দিপুরের জটা কোথায় রেখেছে বাবা, তারপরে বয়স মানে বয়স হওয়ার সাথে সাথে কোথায় বাবার মনে নেই। আমি জিজ্ঞাসা করছিলাম যে সেই জটাটা কোথায় গেল, কোথায় গেল, ওটা আমার আর মনে নেই, কোথায় আমি রেখেছিলাম, কোথায় হারিয়ে গেল বা কি হলো ওটা আর মনে নেই। আমার ছোটবেলায় আমার খুব কাছে ওটা সবসময় থাকতো, আর এই ঘটনাটা ঘটেছিল কান্দিপুরের ওই জটা। একটা কথা বলো দেবজ্যোতি, তুমি বললে যে কান্দিবুড়ি সাপ ছেড়ে মারণ ক্রিয়া করতেন, ঠিক আছে? করেছিলেন একবারই। হ্যাঁ, একবারই করেছেন। এই যে মারণ ক্রিয়াটা, সেটা কি অন্যভাবেও করা যায়? হ্যাঁ, অনেকভাবেই করা যায়, অনেকভাবেই, অনেকে বিভিন্ন রকম ভাবে করতে পারেন। কেউ ওই যে বান মারা বলে, কেউ বান মেরে তাকে একদম শরীর শুকিয়ে দিয়ে, এরকম সেই ঘটনা আমি বলেছিলাম না তোমাকে, প্রথম দিককার একটা ঘটনা বলেছিলাম, তারাপীঠের ভদ্রলোককে এরকম শরীর শুকিয়ে যেত, অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে সুস্থ করা হয়, মিস্টার বেরা। যারা ওই ঘটনা শুনেছিলেন, ঠিক ওই রকম ক্রিয়াও হয়, আরো বিভিন্ন রকম ভাবে মারণ ক্রিয়া করা যায়। অনেক কেস এরকম, একদম অনেক রকম ভাবে অনেক এরকম কেস আসে দেখি। অনেক মানে সেই ছেলেটি হয়তো তার একদম প্রাণোচ্ছল ছেলে, কিন্তু তার একদম যেন জীবন শক্তি কমে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, কাজকর্মে যেতে পারছে না, এরকম একটা ঘটনা। এরকম আরেকটা ঘটনা ঘটে, ভদ্রলোক, আমি একদম তোমাকে নামটাই বলে দিই, জয়শ্রী টেক্সটাইল বলে একটা জায়গা আছে এখানে রিজরায়, এখানে কাজ করে, সেই ফ্যাক্টরিতে কাজ করে। ছেলেটি খুব তাগড়াই, মানে লম্বা চওড়া ছেলে। সেই ছেলেটি একা একা কাজে যেতে পারতো না, ট্রেনে উঠতে পারতো না, হাত পা কাঁপতো, বেরোতে পারতো না, এরকম হতে শুরু করে। মানে একা কোথাও বেরোলে মায়ের হাত ধরে বেরোতো। যে ছেলেটি খুব ডাকাবুকো ছেলে ছিল, সেই ছেলেটা এরকম করতো। সেই ছেলেটির প্রতি ওই মারণ ক্রিয়া করা হয়েছিল, কেউ করেছিল। আজকালকার দিনে মানে এখনো যে এই সমস্ত কিছু হয়, এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না বা মানবে না, কিন্তু হয়। অনেক কিছু আমাদের চিন্তা ভাবনার বাইরে গিয়েও এখন অনেক কিছু হয়, অনেক কিছু আছে, একটা অন্ধকার জগৎ আছে এখনো পর্যন্ত। এখনো কিরকম ব্যক্তি আছে যারা এইভাবে খারাপ শক্তির সাধনা করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এরকম ঘটনা কিন্তু ঘটে চলেছে প্রতিনিয়তই আর কি। তো কান্দিবুড়ি তারপর আস্তে আস্তে বয়স হয়ে যায়, বয়স হওয়ার পর উনি ওনার ওই ঘরের মধ্যেই নিজের দেহ ত্যাগ করেন, ওখানে এই গ্রামের শ্মশানেই ওনাকে দাহ করা হয়। এবং এইটা আমার একটুখানি মানে খারাপ লেগেছিল, আমি জিজ্ঞাসা করছিলাম যে উনি তো সাধিকা ছিলেন, তো ওনাকে মানে সমাধি দেওয়া হলো না কেন? তৎকালীন সময় ওকে পুড়িয়ে দেওয়া, সেও মনে করেছিল তৎকালীন দিনের লোকেরা আর কি সেই সময়, তাই ওকে শ্মশানে গ্রামে পুড়িয়ে দিয়েছিল। জটা অবস্থায় শুনেছিলাম আমি কোথাও একটা, যে কারো যদি মাথায় জটা থাকে তাকে এরা কি মানে দাহ করতে নেই, জানি না, আমি এটা ভুলও হতে পারে, আমি এটা শুনেছিলাম কোথাও থেকে একটা। তো সেই কারণেই আমার একটা প্রশ্ন ছিল যে কান্দিবুড়িকে কেন দাহ করা হলো। এই হচ্ছে কান্দিবুড়ির ঘটনা। তো এর একটি ঘটনা যেটা আমি তোমাকে বলবো কান্দিবুড়ির সঙ্গে সঙ্গে, একটি খুব ভৌতিক ঘটনা, ভীষণভাবে ভৌতিক ঘটনা। এই ঘটনাটি আজ থেকে 4-5 মাস আগেকার ঘটনা, অর্থাৎ এটা হচ্ছে তোমার আগস্ট, এটা ওই এপ্রিল মে মাস নাগাদ এই কেসটি আমাদের কাছে আসে। এই এপ্রিল, হ্যাঁ মার্চ এপ্রিলের এন্ডিং দিকে এরকম সময়, এক্সাক্ট ওইরকম সময় আসে আর কি, গরমের সময়, খুব গরম ছিল সেই সময়টাই কেসটি আমাদের কাছে আসে। তো এর লাস্ট কি হয়েছিল এটা আমি একদম শেষে বলবো, আমি একদম প্রথম থেকে শুরুর দিকের ঘটনাগুলো বলতে শুরু করি। এক ভদ্রলোক যার বাড়ি বেহালায়, বেহালায় বাড়ি, ভদ্রলোকের ওই বিল্ডার্স এর বিজনেস আছে এবং প্রমোটিংও করে আর কি, প্রমোটিংও করে, বাড়িটারি বানায়ও, খুব সুন্দর সুশ্রী চেহারা ভদ্রলোক, বিবাহ হয়ে গেছে, বছর খানেক হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু ওনার ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না। কোথায় থাকতেন? উনি বেহালাতেই বাড়ি, উনি বেহালাতেই থাকতেন। ওকে ওকে। ওনার ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না। ওনার একাধিক বিবাহের আগেও সম্পর্ক ছিল এবং বিবাহের পরেও একাধিক সম্পর্ক হয়। ওকে। তো ওদের ফ্যামিলির কারোর একজনের
বিয়ের অনুষ্ঠান হয়, মানে নিমন্ত্রণ আসে আর কি। সেটা হচ্ছে মালদার কোন একটা জায়গায়, ওদের ফ্যামিলি রিলেটিভ ওখানে থাকতো, সেখানে নিমন্ত্রণ আসে। তো বাড়ির লোকজন সবাই আগে চলে যায়, অন্য গাড়িতে তারা চলে যায়। এ বলে যে আমার কিছু কাজ আছে, প্রমোটিং এর জায়গায় কিছু সাইটের কিছু কাজ আছে, আমি সে সমস্ত কাজ মিটিয়ে আমার এক বন্ধুকে নিয়ে আমি এখান থেকে সন্ধে নাগাদ বেরোবো। আর আমি মোটামুটি ভাবে রাত্রির মধ্যে পৌঁছে যাবো, আশা করছি রাত্রি বা ভোরের মধ্যে পৌঁছে যাব। সন্ধ্যের পরে বেরোবো আমরা, কাজ টাজ মিটিয়ে আমি বেরোবো। পরের দিন হচ্ছে অনুষ্ঠানটা আর কি, বিবাহ বা এরকম কিছু ছিল, অনুষ্ঠানে আমি পৌঁছে যাবো। তো বাড়ির লোক সবাই যে চলে যায়, ওনার স্ত্রী ফ্রি সবাই চলে যায় বাড়ির লোক। তো এরা কাজ টাজ মিটিয়ে, এই ভদ্রলোক মিস্টার সেন এনার নাম, আমি নামটা বলছি না, মিস্টার সেন তখন ওনার বন্ধু একজনকে নিয়ে, উনি নিজে ড্রাইভ করছিলেন, মিস্টার সেন নিজে ড্রাইভ করছিলেন, উনি নিয়ে ওনারা বেরোয়। তো প্রায় রাত তখন 11:30টার কাছাকাছি, 11:30 12টা এরকম হবে। তখন ওরা মেন হাইওয়ে ছেড়ে সাইড হাইওয়ে দিয়ে যাচ্ছে, মেন হাইওয়ে রাস্তা ছেড়ে দিয়ে সাইড হাইওয়ে রাস্তা নিয়েছে। নিয়ে আরো কিছুটা যাওয়ার পর ওদেরকে একটি মানে গ্রামের রাস্তায় ঢুকতে হবে, যে রাস্তাটি প্রায় কম করে হলেও মানে ওরা শর্টকাট নিয়েছিল রাস্তাটা, ওই শর্টকাট থেকে গিয়ে আবার ওরা সাইড হাইওয়েতে উঠবে। ওইখানে মোটামুটি 10 কিলোমিটার মতো সেফ, মানে সেফ আর কি হবে জায়গাটা, এবং ওখানে কোনো ঝুট ঝামেলাও নেই, ফাঁকা রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে দুপাশে মাঠ, সেই জন্য ওই রাস্তাটি নেয়। এবং ওরা একাধিকবার ওই রাস্তায় গেছে, যেহেতু ওদের রিলেটিভ আছে, সেই জন্য ওই সাইড হাইওয়ে দিয়ে বেরিয়ে ওই গ্রামের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে। মোটামুটি প্রথম 1-2 করে দোকান পড়ছে মাঝে মাঝে। রাত 11:30 মানে তো গ্রামের দিকে সব বন্ধ হয়ে গেছে, পোস্টের আলো জ্বলছে, ল্যাম্প, 2-1 গাড়ি মানে আনাগোনা করছে। আর এই সময়টা হচ্ছে, কেসটা আমাদের কাছে এসেছিল মার্চ এপ্রিল মাস করে, আর এই কেসটি বলছি আমি তোমার মধ্যে জানুয়ারি শেষ দিককার করে, শীতের সময়, শীতের রাত। এবং সেই দিন খুব নিম্নচাপ উঠেছিল এবং ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল। মানে খুব যে তীব্র বৃষ্টি তা নয়, কেউ হেঁটে গেলে ভিজে যাবে এরকম না, কিন্তু বৃষ্টির একটা ওয়েদার ছিল, হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোটা, ইলশেগুড়ি বৃষ্টি যেটাকে বলে। তো খুব শীত ঠান্ডাও রয়েছে। তোরা ওই গ্রামের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। যেতে যেতে তখন ও ভদ্রলোক স্মোক করবে বলে এক জায়গায় গাড়ি দাঁড় করে, দেখছে একটা দোকান রয়েছে, সেই দোকানের সামনে আরো একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির 2টো লাইটই জ্বলছে, ডিপার মানে করছে, ব্লিঙ্ক করছে। 2টো গাড়ি, লাল রঙের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং 2জন মহিলা ওখানে দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছে। ওরা ওই দোকানটার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে, এরাও দাঁড়িয়ে পড়ে, মিস্টার সেনও দাঁড়িয়ে, মানে এই গাড়ি থেকে রিল্যাক্স করে, অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছে, রিল্যাক্স করে ওরা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে ওরা দুজনের বন্ধুর মতো গল্প করতে শুরু করে, এবং ওরা স্মোক করতে শুরু করে দুজন। আমি প্রথমে বললাম মিস্টার সেনের কিন্তু চরিত্র খুব একটা ভালো ছিল না। ওনার চোখ কিন্তু আর চোখ ওই যে 2জন ভদ্রমহিলা ওখানে গাড়ির পাশে ওনারা দাঁড়িয়েছিলেন, ওনারা দাঁড়িয়ে আছেন, ওনাদের দিকে চোখ চলে যাচ্ছে। এবার এই ভদ্র মিস্টার সেনের যে বন্ধু বলছে, কি করছিস তুই এখানে, ওরকম করছিস, রাত্রিবেলা এখানে সব করিস না। বলছে ছাড় তো, এখানে কি হবে আর, বলেও তখন এগিয়ে যায়। বলো কিছু প্রবলেম, ম্যাডাম কিছু প্রবলেম হয়েছে, সমস্যা? বলে হ্যাঁ, আমাদের ভদ্রমহিলা 2জন তখন বলে যে হ্যাঁ, এরকম আমাদের গাড়িটা একটু সমস্যা হয়েছে, আমাদের যিনি ড্রাইভার আছেন উনি পাশের একটুখানি দূরে এই দাদাই দোকানের দাদা বললে একটা গ্যারেজ আছে, তার বাড়ির সঙ্গে এসে থাকে, তাকে ডাকতে গেছে। তো এসে সারালে আমরা বললো কোথায় যাবেন, হ্যান তেন এরকম বললো, আমরা এই সামনেই যাবো। কোথা থেকে আসেন? ওরা বললো কলকাতা থেকে আসছি এরকম। তো ওদের সঙ্গে বেশ গল্প ভাব জমিয়ে ফেলেছে, জমিয়ে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করে নিয়েছে। নিয়ে ওখানে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে ওদের সঙ্গে গল্প করছে। না আসছে, ড্রাইভার সারাতে আসছে, যার ভদ্রমহিলা যে ড্রাইভার বললো যে মানে মেকানিক ডাকতে গেছে, না কেউ আসছে, না এই দোকানের মধ্যে থেকে কোনো লোক বেরিয়ে আসছে। আচ্ছা, দোকানে সিগারেট দিয়ে কিন্তু লোক ঢুকে গেছে, আর দোকানের মধ্যে কেউ নেই। সেটা এরা অতটা জায়গাটা কোথায় যেখানে দাঁড়িয়েছিল? জায়গাটা হচ্ছে একটা গ্রামের শেষ প্রান্ত, ঠিক আছে, গ্রামের শেষ প্রান্ত, আশেপাশে কিন্তু কিছু নেই, ওই দোকানটি ছিল একমাত্র। না হাইওয়ে পাশাপাশি এরকম কোনো? হ্যাঁ, হাইওয়ে থেকে অনেকটাই ভেতরে, মানে হাইওয়ে থেকে ওরা সাইড হাইওয়ে নিয়েছে, সাইড হাইওয়ে থেকে একটি গ্রামের রাস্তা ঢুকেছে। আচ্ছা, ঠিক আছে, অনেকটাই ভেতরে। আবার ওই রাস্তাটাই গিয়ে ওরা শর্টকাট নেবে বলে রাস্তাটা নিয়েছিল আর কি, অনেকটা শর্ট আর কি ওই রাস্তাটা গেলে নাকি। পরে যখন আমি শুনেছিলাম কেন গিয়েছিল ওই রাস্তা দিয়ে, আমি যখন জিজ্ঞাসা করি তো ওরা ওটাই বলেছিল আর কি। তো
ওখানে প্রায় ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার ওপর হয়ে গেছে। আসলে তখন ওর বন্ধু বলছে, "এই এবার চল, আমাদের যেতে হবে, আমরা রাত্রির মধ্যে পৌঁছতে পারবো না, যেতে হবে, আমারও টায়ার্ড লাগছে, এত রাত্রে ড্রাইভ করা উচিত হবে না, আর এখানে আমি ভালো বুঝছি না।" তখন বলে, "এখানে দুটো মহিলাকে একটা ছেড়ে দিয়ে চলে যাবো?" ওর যে কনসার্ন ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র ওই কনসার্ন দেখানোর জন্য, ওর তো নিজস্ব মানে একটা কি বলবো, মানে চারিত্রিক ভাবে দোষ যে রয়েছে সেইটার জন্য কিন্তু ওখানে থেকে যায়। তারপরে বেশ কিছুক্ষণ চলার পর ওই ভদ্রলোক আসেন, একটা মেকানিককে ডেকে নিয়ে আসেন। মেকানিক সারাতে শুরু করে, তখন বলে, "ঠিক আছে, আমরা আসছি।" ততক্ষণে কিন্তু নাম্বার টাম্বার সব এক্সচেঞ্জ হয়ে গেছে। তো ওখান থেকে ওরা দুজন, মিস্টার সেন এবং বন্ধু, গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে বিবাহ মানে ওই বিয়ে বাড়ি পৌঁছে যায়। সকালবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে একটু বেলায় ঘুম থেকে উঠেছে ওরা। ঘুম থেকে উঠে ওই মিস্টার সেনের প্রচন্ড ঘুম দিয়ে জ্বর, প্রচন্ড জ্বর, আর কোনো রকম কোনো রেসপন্স খুব একটা আসছে না, চুপচাপ শুয়ে রয়েছে মিস্টার সেন। বাড়ির লোক খুবই চিন্তিত যে হঠাৎ করে গাড়ি চালিয়ে এলো, সারা রাত এসে ঘুম থেকে ওঠার পর জ্বর, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো একটা জায়গা, ওষুধ টষুধ দেওয়া হয়, কিন্তু কোনো রকম ভাবেই ওই ভদ্রলোকের অর্থাৎ মিস্টার সেনের কোনো জ্বর কমার কোনো নামই গন্ধই নেই। তো বিয়ের অনুষ্ঠান সন্ধে পর্যন্ত হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ওরা পরের দিন, মিস্টার সেনের একটু জ্বর কমে, শরীর একটু সুস্থ হয়, ওরা ওখান থেকে ড্রাইভার মানে নিয়ে আর কি, যেহেতু দুটো গাড়ি গেছে, একটা তো ড্রাইভার অলরেডি গেছে, এবং মিস্টার সেনের গাড়িটা তো উনি আর, যা শরীর খারাপ, উনি নিজে ড্রাইভ করে আনতে পারবেন না। তো ড্রাইভার ওখান থেকে একজনকে নিয়ে কলকাতার বাড়িতে ওনার বেহালায় ফিরে আসে। বেহালায় ফিরে আসার পর হঠাৎ করে মিস্টার সেন একদিন রাত্রিবেলা, উনি আলাদা ঘরে থাকতেন মাঝে মধ্যে, ওনার বিবাহ হওয়া সত্ত্বেও উনি মাঝে মধ্যে আলাদা ঘরে থাকতেন। আমি বললাম যে বিভিন্ন রকম ভাবে সম্পর্ক থাকতো তাদের সঙ্গে, ফোনে কথা বলা থেকে শুরু করে এই সমস্ত জিনিস মিস্টার সেন করতো, সেজন্য আলাদা ঘরে রাত্রের দিকে বেশিরভাগ সময় সে কাটাতো। হঠাৎ করে মিস্টার সেন একদিন রাত্রিবেলা চেঁচিয়ে ওঠে, আর্তনাদ করে। তো বাড়ির লোক সকলে ওই ঘরের মধ্যে ছুটে যায় মিস্টার সেনের ঘরে। বলে, "কি হলো?" বলে, "না, আমি একটু চমকে গিয়ে চেঁচিয়ে ফেলেছি, কিছু না, আমি মানে মনের ভ্রম আর চেঁচিয়ে ফেলেছি।" বলো, "যা, তুই এরকম ভাবে চেঁচালি, মনের ভ্রম কি করে হতে পারে?" বাড়ির লোক সবাই তো বলে, "তুই শুয়ে পড়ে যাই, এখানে একা থাকিস।" বলে, "না, আমার কিছু কাজ আছে, সাইডের কিছু কাজ আছে, প্ল্যান দেখার ব্যাপার আছে, আমি সেসব দেখি তারপর শোবো।" বলে ভদ্রলোক সেই ভদ্র মহিলাকে ফোন করে, যার থেকে নাম্বার নিয়েছিল হাইওয়ের ধারে, ওই গ্রামের মধ্যে। ওখানে দুটো মহিলা ছিল, আমি তোমাকে বললাম। তাদেরকে ফোন করে কথা বলতে শুরু করে। ওকে, তারপর? এইবার ওদের মধ্যে কথা হয় যে আমরা কোথাও একটা দেখা করব, মানে রাত্রি যাপন করবে আর কি, তারা এরকম একটা প্ল্যান করে আর কি। তো সেখানে মিস্টার সেন যায়, সেখানে তারা রাত্রি যাপন করে পরের দিন ফিরেও আসে, এরকম তার সঙ্গে মানে অবৈধ সম্পর্ক চালাতে শুরু করে আর কি মিস্টার সেন। ওকে ওকে। অদ্ভুত পরিবর্তন যেটা হয়, মানে যেটা অবাক করা যে ঘটনা হয়, সেটা হচ্ছে মিস্টার সেনের শারীরিকভাবে মিস্টার সেন খুব রুগ্ন হতে শুরু করে, মানে শুকিয়ে যেতে শুরু করে, চোখ বুলে বেরিয়ে আসতে শুরু করে, এইরকম হতে শুরু করে। বাড়ির লোক সকলে যে, "তোমার এরকম শরীর এরকম হয়ে যাচ্ছে কেন, শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম।" ডাক্তারও দেখায়, ডাক্তার কোনো রকম কোনো রোগ ধরতে পারছে না, কোনো রকম কিচ্ছু হচ্ছে না। রাত্রে মিস্টার সেন ঘুমোচ্ছে না, জেগে থাকছে সারা রাত। আর জেগে থাকলে, ঘরের মধ্যে থাকলে, মানে পরিবারের মানুষজনদের সঙ্গে থাকলে বা স্ত্রীর সঙ্গে থাকলে সেটা আলাদা কথা, তারা দেখতে পাচ্ছে ঘুমোচ্ছে না, বেশিরভাগ সময় আলাদা ঘরে চলে যেত, আলাদা ঘরে, বাইরে থেকে তারা আবার কারোর কথা শুনতে পেত। বাড়ির লোকেরা মিস্টার সেন ছাড়াও মিস্টার সেনের যে আলাদা যে ঘরে থাকতো, সেই ঘরের কারোর না কারোর একজন উপস্থিতি তারা বুঝতে পারতো যে কেউ আছে হয়তো, কিন্তু আদৌ কেউ ছিল না, মানে কেউ থাকতো না, সবাই জানে কে থাকবে তার ঘরের মধ্যে। মিস্টার সেন একদিন আবারও ওনার সঙ্গে, ওই ভদ্র মহিলার সঙ্গে কোথাও একটা দেখা করার পরিকল্পনা করেন, রাত্রে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। এইবার আসল যে ঘটনা, মিস্টার সেন হোটেলে পৌঁছানোর পর ভদ্রমহিলাকে বারবার ফোন করতে শুনে, "আপনি কোথায়, তুমি কোথায় আছো?"
ভদ্রমহিলা অনেকক্ষণ পর নাকি আসেন। আসার পর ভদ্রমহিলা বলে যে আমি একটু চেঞ্জ করে আসছি, বলে বাথরুমে ফ্রেশ হতে যাচ্ছে, মানে ফ্রেশ হয়ে বাথরুমের মধ্যে ঢুকে গেছে। বাথরুমের মধ্যে ঢুকে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে, জলের আওয়াজ হচ্ছে, কল খোলার আওয়াজ হচ্ছে। মিস্টার সেন অনেকক্ষণ ধরে বাইরে থেকে বলছে কি হলো, এতক্ষণ লাগছে কেন? বলেই তো হয়ে গেছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে। মিস্টার সেন তখন দরজাটা ধাক্কা দিতে শুরু করে বাথরুমে, যে কি হলো, এতক্ষণ লাগছে কেন? বলো আর আর কিছুক্ষণ তর্স লাগবে, হচ্ছে না? দাঁড়াও। তর্স হয়েছে না, হ্যাঁ, আর কিছুক্ষণ লাগবে, দাঁড়াও। বলো ওই ভদ্রমহিলা যতক্ষণ পর বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পর ওনাদের এবার আমি সেই বিষয়টা থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিছু বলছি না এই বিষয় পর। তারপরে এমন একটা সময় ওনারা দুজনে গল্প করছেন, কথাবার্তা বলছেন, বলার পর ওনারা যা হয় আর কি, সমস্ত কিছু মিটে যাওয়ার পর ওনারা মিস্টার সেন ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা, ওই হোটেল রুমের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর উনি হঠাৎ করে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। উনি দেখছেন চোখটা খুলে, এবং এর মাঝখানে বলে রাখি, এই হোটেলটি যেটা চুজ করে দিয়েছিল ভদ্রমহিলাই কিন্তু চুজ করেছিল, আচ্ছা আচ্ছা। এই ভদ্রমহিলাই চুজ করেছিল। কোথায় জায়গাটা, হোটেলটা? এটা কলকাতার মধ্যে একটা জায়গা, ওকে। কলকাতার মধ্যে, মানে একদম প্রপার কলকাতা নয়, মানে কলকাতার সারাউন্ডিং, মানে এটা বাইরে কোথাও নয়, বা দীঘা, মন্দারমণি, পুরী এসব জায়গায় কোথাও নয় আর কি। তো কলকাতা ওই সারাউন্ডিং কোন একটা জায়গা, হোটেল আমি বলছি না জায়গাটার নাম, বা এটা উচিত হবে না, কারণ এটা মিস্টার সেনের পক্ষেও গোপনীয়তাই উচিত আমার কাছে, কারণ এই কেস তার নাম বলে দেওয়া উচিত না, কিন্তু কেউ যদি মানে, তো উনি তো আছেনই সামনে আমার পরিচিতের মধ্যে, তো আমি বলছি না হোটেলের নাম। তো যখন চোখ খোলেন হঠাৎ করে দেখেন ওনার যে ওপরে পাখা, সিলিং থেকে এই ভদ্রমহিলা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছেন, ঝুলছে? ঝুলছে, ঝুলছে, ঝুলে বলছে, ঝুলে ওই অবস্থায় মিস্টার সেনকে বলছে দেখো তো আমার কেমন লাগছে। ভাবতে পারছো সিচুয়েশনটা? বলছে দেখো তো আমার কেমন লাগছে। মিস্টার সেন তো তখন চোখ ঠিকরে বেরিয়ে অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। বলছে তুমি ওখানে কি করো, ওখানে, মানে কোনো কথাই আর বেরোচ্ছে না তার মুখ দিয়ে, কোন রকম কোনো কথা বেরোচ্ছে না। এবং ওখান থেকে মিস্টার সেন অজ্ঞান হয়ে যান। তারপর আর ওনার কিছু মানে নেই, সেন্স নেই আর কি, কোনো রকম কোনো সেন্স নেই। এইবার যেটা হলো সেটা হচ্ছে, সকালবেলা যখন বাইরে থেকে ওয়েটার এসে, হোটেল স্টাফ এসে যখন দরজা ধাক্কা দিচ্ছে, এর তখন মানে চৈতন্য ফিরে আসে, মানে সেন্স ফিরে আসে আর কি। এসে তো চমকে যায়, ভয় পেয়ে যায়, এবং চারদিক দেখতে থাকে শুরু করে, হোটেলে মানে চারদিক রুম দেখছে, সকাল হয়ে গেছে, কোনো রকম কোনো মানুষের অস্তিত্ব নেই রুমের মধ্যে। এবং রুমটা বাইরে ভেতর থেকে লক, মানে মিস্টার সেন যে বন্ধ করেছিল সেইভাবেই লক। এখানে প্রশ্ন আসবে যে সিসিটিভি আছে, সিসিটিভি তে ওই ভদ্রমহিলার নিশ্চয়ই যখন এসেছেন গেছেন তার তো সমস্ত কিছু ধরা পড়ার কথা, এবং ডকুমেন্ট জমা করার কথা, কিন্তু কোনো রকম ভাবে উনি পয়সা দিয়ে কোনো রকম উনি ডকুমেন্ট সেখানে জমা করেননি। এই ভদ্রমহিলা ওনাকে রিকোয়েস্ট করেছিল যে না আমার তো বিবাহ হয়ে গেছে, আমি ডকুমেন্ট দিলে অসুবিধা আছে, তুমি একটু ম্যানেজ করুন। আর তো মিস্টার সেনের তো প্রচুর পয়সা, অনেকটা টাকা খাইয়ে দিয়েছে হোটেলে, ডকুমেন্টস কিন্তু জমা করতে হয়নি। এবার তখন ও ছুটে গিয়ে দরজাটা খোলে, মিস্টার সেন দরজা খুলে, স্টাফ বসে, স্যার আপনি এত বেলা হয়ে গেল, আপনি রুম মানে হাউসকিপিং পরিষ্কার করবে আর কি, আপনি তো চেক আউটও করবেন। বলে হ্যাঁ চেক আউট করবো। ও তখন বলে যে কোথাও তোমরা দেখেছো, নাম ধরে বলে এরকম। বলছে আপনার সঙ্গে কেউ এসেছিল? কে? হোটেল স্টাফ বলছে যে আপনার সঙ্গে কে এসেছিল? বলছে মানে কে এসেছিল? আপনাদের সামনে দিয়ে তো আমার সঙ্গে এলো, আমরা আবার পিছু পিছু দেখতে পেলেন একজন ভদ্রমহিলা। বলছে না আপনার সঙ্গে তো কেউ আসেনি। বলছে নেই, আসেনি মানে? এবার ওর সঙ্গে তর্কাতর্কি গেছে, তুমি কি বলছো, তোমার এরকম আসেনি মানে কি বলতে চাইছো? বলে এবার মিস্টার সেন বলছে দাঁড়ান, চলো তো তোমার লবিতে চলো, ওখানে ম্যানেজারের সঙ্গে কথা বল, ম্যানেজারকে ডাকো। বলে ও তখন সঙ্গে সঙ্গে ব্যাগ ট্যাগ সব প্যাক করে নিয়ে, মানে অল্প ব্যাগ ছিল সামান্য, সেটা নিয়ে লবিতে চলে গেছে। গিয়ে সেখানে রিসেপশনে গিয়ে বলছে তোমার সিসিটিভি ফুটেজ দেখাও, রাত্রের যে সময় ঢুকেছিল। সিসিটিভি ফুটেজটা দেখে
মিস্টার সেনের আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। দেখছেন মিস্টার সেন একাই ঢুকছেন, একাই যাচ্ছেন, হোটেল রুমে একাই ঢুকলেন। ওনার কি সঙ্গে বলছো ভাই? কারোর কোনো রকম ভাবে কোনো রকম কোনো অস্তিত্বই ছিল না। সিরিয়াসলি ভাই এটা হয়েছে? সিরিয়াসলি হয়েছে, এটা বলছি আস্তে আস্তে তুমি বুঝতে পারবে পুরো ঘটনাটা। এটা একদম শুরুতে কি হয়েছে সেসব বলছি তোমাকে। ওই ভদ্রমহিলা যার সঙ্গে দাঁড়িয়ে হাইওয়েতে ও কথা বলছিল, ওই ভদ্রমহিলা কোনো জীবিতই ছিল না, আচ্ছা। জীবিত কোনো মানুষই ছিল না। এবং একবার যার সঙ্গে ওইভাবে ঘটনা ঘটে, আমরা এই সমস্ত বিষয় দেখেছি, তার কাছ থেকে পিছু ছাড়ানো অত সহজে যায় না। কোনো প্রেতাত্মা বলো বা এই ধরনের কোনো স্পিরিট বলো, যদি কারোর উপর অ্যাট্রাক্ট হয়ে পড়ে, এটা কি সম্পর্ক ছিল? স্থাপন করে, স্পিরিট পিশাচ হোয়াট কি ছিল এটা? মানে সে জীবিত ছিল না, আর যাই হোক না কেন ভদ্রমহিলার কোনো জীবিত কোনো অস্তিত্ব কোনো ছিল না। ওর বন্ধুরা দেখেছিল ফার্স্টের দিন? হ্যাঁ, ওর বন্ধু দেখেছিল, ওর বন্ধু দেখেছিল তাকে। ওরা তো একসঙ্গেই ছিল, দুজনে গল্প করছিল দোকানে, এবং ওখানে দুজন ভদ্রমহিলা ছিল। এবার এইটা কিন্তু যখন মানে এবার বলি আমি এক এক করে তোমায় বলি, সেটা শোনো। সেটা ওখান থেকে ফিরে আসে, এবং ফিরে আসার পর থেকে ও একদম পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে, হসপিটালাইজড হয়ে পড়ে। মিস্টার সেন হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার কোনো রকম কোনো রোগ ধরতে পারছে না, হুম হুম। কোনো রকম কোনো রোগ ধরতে পারছিলেন না। কি করবে? এখান সেখান নানা তন্ত্র ওঝা এখন তো প্রচুর হচ্ছে, চারদিকে ঘোরাফেরা করে অনেক রকম করে অর্থ খরচা করেছে, চারদিকে ঘুরেছে, কিন্তু কোনো রকম ফললাভ হয়নি। মিস্টার সেনের শরীর আরো বেশি খারাপ হতে শুরু করলো। হুম। তো বেহালারই একজন পরিচিত ভদ্রলোক, উনি আমাদের সবুজকালী মায়ের কথা জানতেন, কোনোদিন আসেননি, কিন্তু ইউটিউবের দৌলতে উনি জানতেন। উনি তখন ওনাকে বলে যে তোমরা তো সব জায়গায় করছো, একবার ওখানে সবুজকালী মায়ের কাছে ওখানে যাও, ওখানে শুনেছি এরম এরম ব্যাপার, মামা ব্যাপার হ্যান এইসব আসে, সমস্ত কিছু বলে ওদেরকে আমাদের সম্পূর্ণ ঘটনা। তো আমাকে আমি একদিন বাইক চালাচ্ছি, আমি বাইক চালিয়ে যাচ্ছি, আমার কাছে ফোন আসে, আমি দাঁড়িয়ে ফোন ধরে হ্যালো বলি, এবং এরকম ওই ভদ্রলোক মিস্টার সেনের ওয়াইফ আমার সঙ্গে কথা বলেন আর কি, যে এরকম দেবজ্যোতি বলছেন। আমি বলছি হ্যাঁ। বলছি এরকম কিছু ঘটনা ওখানে কি কোনো রকম সুরাহা হয়? আমি বলছি, কি বলুন কি হয়েছে? বলে এরকম একটা মানে অস্বাভাবিক একটা ঘটনা হচ্ছে, আমার স্বামীর অসুস্থ হয়ে পড়েছে। আমি ঠিক আছে নিয়ে আসুন, বাবার সাথে আমি কথা বলবো নিশ্চয়ই। তো ওরা আসে, আমি বললাম নিয়ে আসবেন, যে ব্যক্তি তাকে নিয়ে আসা কি যাবে? বললো এখন তো নিয়ে আসা খুব মুশকিল, উনি তো হসপিটালের মধ্যে রয়েছেন। আমরা তাহলে আমি ঠিক আছে আপনার বাড়ির লোক আসুক। বাড়ির লোক আসে, ওনার স্ত্রী এবং ওই মিস্টার সেনের বাবা মা তিনজনে ওনারা আসেন। আসার পর বাবার সঙ্গে বসে কথাবার্তা হয়। বাবা ওনাকে এখানকার একটি বিশেষ জল দেন, বলেন যে একে আগে সুস্থ করো, সুস্থ করে নিয়ে এসো, তারপর আমি বিষয়টার উপর শুনবো বা দেখবো কি হয়েছিল না হয়েছিল, ওকে আমি দেখবো, না দেখে আমি কিছু মন্তব্য করবো না। তো ওই জলটা দেন, বলে এটা তুমি নিয়ে গিয়ে হসপিটালে লুকিয়ে এটা মাথায় ওনার বুলিয়ে দেবে, এটা 3 দিন করো, আশা করি সুস্থ হয়ে যাবে। তো ওই জলটা নিয়ে যায় এখান থেকে, জলটা নিয়ে গিয়ে তার মাথায় 3 দিন ধরে বোলানো হয়। বোলানোর পর আস্তে আস্তে ও একটু স্টেবল হয়, অর্থাৎ উঠে বসা বা হাঁটাচলা করতে পারে। প্রায় 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ করে আবারও ফোন আসে আমার কাছে, ওই ভদ্রমহিলা ফোন করেন, মিস্টার সেনের ওয়াইফ মিসেস সেন। উনি বলেন যে এরকম উনি একটু সুস্থ হয়েছেন, তাহলে ওনাকে কি আমরা নিয়ে যেতে পারি? আমি তো বলি একটা অমাবস্যা ছিল সেই সময়, আমি বললাম অমাবস্যাটা মিটে গেলে আপনারা তারপরে আসবেন, এখন বাবা খুব ব্যস্ত রয়েছেন। তো ওরা একটা ফাঁকা দিন দেখে এরকম আসে। তো আমি দেখলাম একটা খুব কঙ্কাল সার ব্যক্তি, মানে মানে দেখেই মনে হবে একদম খুব রুগ্ন হয়ে গেছে, রুগ্ন মানুষ, খুব ফর্সা, সুন্দর দেখতে, মানে দেখে বোঝা যাচ্ছে যে দেখতে খুব সুন্দর ছিল। মানে শুকিয়ে গেলে যেমন হয় আর কি, আঙুর শুকিয়ে গেলে যেমন মানে আঙুর শুকিয়ে যেমন হয়ে গেলে ইয়ে হয়ে যায় তোমার কি বলে কিশমিশ হয়ে যায়, ঠিক ঠিক মানে বোঝা যায় যে কিছু একটা ছিল, রস ছিল, এটা দেখেও বোঝা যায় আর কি। মিস্টার সেনকে দেখেও সেরকম মনে হচ্ছিল যে এর যখন সুস্থ ছিল একে নিশ্চয়ই সুন্দর দেখতে ছিল। তো আসে ওখানে বসে, এতক্ষণ যে ঘটনাগুলো বললাম সেই পর্যন্ত ঘটনা ও সমস্ত কিছু খুলে বাবাকে বলে, এবং আমার সামনে এই সমস্তটা কনফেস করে যে, এবং ওনার স্ত্রীর সামনে। এই ঘটনা কিন্তু স্ত্রীও জানতো না, সেটা আমাদের এইখানে সবুজকালী মন্দিরের মধ্যে গর্ভগৃহে বসে প্রথম ওর স্ত্রী মা বাবা সব জানতে পারে, এবং সেটা সব সত্যি কথা মিস্টার সেন বলে পুরোটা। আমি এতক্ষণ যেটা বললাম তোমাকে হোটেল পর্যন্ত কটা ঘটনা,
তখন মিস্টার সেনের ওয়াইফ খুব কাঁদতে শুরু করেন। বাবা বোঝান ওনাকে যে কাঁদবে না, আগে একে সুস্থ করতে হবে এই জায়গা থেকে। তখন ওর মা বলেন, মিস্টার সেনের মা বলেন যে বাবা কে, মানে এটা কিভাবে হলো, সম্ভব এটা কি করে? তখন বাবা বলেন যে এটা হচ্ছে একটা ডাকিনী বিদ্যার মাধ্যমে এই কাজটি সম্ভব হয়েছে। অর্থাৎ ওই গ্রামের কোনো এক ব্যক্তি ছিল যে এই সমস্ত চর্চা বা আহ্বান করা এই সমস্ত কিছু কাজ করত। আর ওই ভদ্রমহিলা খুব শ্বশুরবাড়ির এবং স্বামীর অত্যাচারে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে, এবং ওই আত্মাটিকে ওই যে গ্রামে যেখানে দাঁড়িয়ে এই ভদ্রলোক সিগারেট কিনেছিল, মিস্টার সেন সিগারেট কিনেছে, দাঁড়িয়ে ওদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়, ওই গ্রামেতেই ওকে বন্দি করে রাখার চেষ্টা করেছিল এই ভদ্রমহিলার আত্মাটিকে আর কি। এবং ওই তান্ত্রিক বলো বা কালা জাদু বলো বা যাই করো না কেন, মানে খারাপ শক্তি যেটাকে বলে, বলা ভুল হলো আমার, খারাপ শক্তি যারা মানে কাজ করে আর কি, তো সে ওই ভদ্রমহিলাকে ওই বিদ্যা প্রয়োগের মাধ্যম দিয়ে কিন্তু প্রলোভন দেখিয়ে রোজগার করানোর চেষ্টা করতো। মানে একটা কত বড় বাজে জিনিস করছে দেখো। ব্যাপারটা বুঝলাম না, আরেকবার বলো। মানে যে তান্ত্রিক ওই ভদ্রমহিলার আত্মাটিকে, মানে যে ভদ্রমহিলা তো আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে, সেই আত্মাটিকে ওই গ্রামের মধ্যে তার নিজের কাছে এসে বেঁধে রেখে দিয়েছিল, এবং তাকে তার ক্ষমতার মাধ্যম দিয়ে এই ধরনের টোপ হিসাবে ব্যবহার করতো, পাঠাতো, তার সঙ্গে সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে, মানে প্রেতাত্মাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে তার থেকে টাকা পয়সা নেওয়া বা তার থেকে কোনো ধন সম্পত্তি নিয়ে নেওয়া, এই সমস্ত কিন্তু সে প্রয়োগ বিদ্যা করাতো। কিন্তু একটা কথা বলো, এই যে মিস্টার সেনের কথা বলছো, তিনি তো কথা বলতেন ফোনের সাথে। হ্যাঁ, উনি কথা বলতেন, এর সঙ্গে। কোনো প্রেতাত্মা ফোন ইউজ করবে কি করে? এটাই হচ্ছে বড় কথা, এটাই হচ্ছে একটা সব থেকে আশ্চর্যজনক বিষয়। আমি তখন বললাম যে এটা কি করে সম্ভব, আমিও তাকে প্রশ্ন করলাম যে এটা কি করে সম্ভব। তখন আমার একটা ঘটনা খুব ভালো মনে পড়ে গেল, যে না এরকম একটা ঘটনা তো আমিও শুনেছিলাম, একদম সই ছিল। সেটা হচ্ছে একটি ছেলে, আমার খুব ক্লোজ বন্ধু পরিচিত, সে তার একজন মানে বান্ধবী মারা যায় আর কি। বান্ধবী অল্প বয়সী, আরো মানে শরীরে ডিজিজ হয়েছিল, সেখান থেকে মারা যায়, হঠাৎ করে অস্বাভাবিকভাবে মারা যায়। তো মারা যাবে, তারপর তাকে দাহ টাহ সমস্ত কিছু করিয়ে দিয়ে আসে, এবং ওই বান্ধবী খুব খেতে ভালোবাসতো, মানে ওই ছেলেটি, মানে আমার বন্ধু খুব খেতে ভালোবাসতো। এবার তোমরা দাহ টাহ সমস্ত কিছু করিয়ে দিয়ে এসে, এবং রাত্রে মন খারাপ, এই আমার বন্ধুটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে আর কি। কথা বলছে, ঠিক আছে, ওর গার্লফ্রেন্ড তখন বললাম একটু বাথরুম থেকে আসছি, তুমি ফোনটা একটু ধরে থাকো। তখন ওই ছেলেটি, মানে আমার বন্ধু, ফোন ধরে রয়েছে, ঠিক ওপার থেকে বলছে, কিরে তোরা যে আমাকে এখানে রেখে চলে গেলি, আমাকে খেতে দিয়ে গেলি না? ওই যাকে দাহ করে এসছে ওর বান্ধবী, তার গলা। ও তখন বলছে, তুই কার গলা, কে, কোথা থেকে, কে তুই? ও তখন ফোন কেটে দেয় ভাই। তখন ওর গার্লফ্রেন্ড আবার ফোন করে বলে যে স্যার তুই এরকম গলা করি আর কি মারলি আমার সঙ্গে? বলছে, না তো, আমি তো বাথরুম থেকে আসছি। এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং শুধু ওর সঙ্গেই নয়, ওর আরো 2-4 জন বন্ধুদের সঙ্গে এরকম ঘটে, ফোন করে ফোনের মাধ্যমে, মানে ফোনের মধ্যে ওর বান্ধবীর গলা শুনেছিল, যে খেতে চাইছিল কারুর থেকে, বা কারুকে করে বলেছিল কিছু জিনিস চাই, এরকম বলেছিল। তাই আমি বলেছি, তারপর ভাবলাম যে না, এটা তো ঘটনা হয়েছিল। তখন মিস্টার সেনকে বললাম, আচ্ছা আচ্ছা আপনি বলুন, কন্টিনিউ করুন। যে আমার একটা খটকা লাগছিল, যে প্রথমে আমি ভাবছিলাম যে এটা কি করে সম্ভব, ফোনে কথা বলছে, এরকম করছে, এটা কি করে হতে পারে, কিন্তু এটা হয়েছে ঘটনা। এবার কি ব্যাখ্যা আছে, কি মানে ব্যাখ্যা হবে এটার, মানে আমি আর সেটা নিয়ে মাথা ব্যথা করিনি। আমি বলছি, আপনি আগে বলুন আর কি হয়েছে। তারপর বলেন যে এরম ঘটনা হয়েছে। তখন বাবা ওনাকে সমস্ত কিছু প্রতিকার ব্যবস্থা করা হয়, ব্যবস্থা করার পর ওনাকে দেওয়া হয় সব তৎক্ষণাৎ জিনিস। উনি সেটি পড়ে যান, পরে বাড়ি চলে যান। মিস্টার সেন বাড়ি চলে যান। বাড়ি গিয়ে মিস্টার সেন রুদ্রমূর্তি ধারণ করে, ওই সমস্ত যেটা দিয়েছিলেন ধারণের জন্য সেসব ছুঁড়ে টুড়ে ফেলে দিয়েছে একদম। ছুঁড়ে টুড়ে ফেলে দিয়ে মারধর করছে, বাড়ির লোকে যে কাছে যাচ্ছে তাকেই মারতে যাচ্ছে, এবং চুল হাতে করে 2 হাতে করে চুল ছিঁড়ছে। মানে ভাবো, মিস্টার সেন নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে, নিজের হাত কামড়ে রক্ত বার করে ফেলছে, এবং সেই রক্তটা চেটে মানে চাটছে, আর নিজের রক্তটা হাত থেকে, মানে ধরো নিজের বাঁ হাতটা কামড়াচ্ছে, কামড়ে দাঁত বসিয়ে ফেলে রক্ত বেরিয়ে যাচ্ছে। আর সেটা বাড়ির লোক সহ্য করতে পারে? কেউ যদি তাকে বাধা দিতে যাচ্ছে, তাকে মারছে, মারধর করছে, ভয় কেউ যেতে চাইছে না। আর যে রক্ত বেরোচ্ছে, সেই রক্তটা ও চেটে চেটে খাচ্ছে,
মানে কতটা ভয়ঙ্কর দৃশ্য ভাবো, ভয়ানক দৃশ্য। তৎক্ষণ রাত্রিবেলা আমার কাছে ওই দিন রাত্রে ফোন আসে, ওই মিস্টার সেনের ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন করে যে এরকম দাদা আজকেই আমি ওখান থেকে এলাম, মানে এরকম ঘটনা করছি। আমি বলি আপনি ভিডিও কল করুন আমাকে। তো বল ভদ্রমহিলা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে, আমি বাবাকে সঙ্গে সঙ্গে দেখালাম, বাবা দেখো এরকম অবস্থা রয়েছে। তখন বাবা বলে যে ওকে, ওর কাছ থেকে সবাই সরে যাও, কেউ ওর কাছে যাওয়ার চেষ্টা করো না, এবং ওকে কোনো রকম ভাবে কালকে সকালবেলা ওকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। এই সমস্ত কাজে যেহেতু বাবা এখন আর কোথাও গিয়ে কাজ করা উনি করেন না, বাবার তো বয়স হয়ে গেছে বলে আর উনি কোথাও যান না, ওই জন্য এই সমস্ত ক্রিয়া হলে বলে তুমি কোনো কারণে এখানে নিয়ে এসো। তাই ওর আরো পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, মিস্টার সেনের আরো 2-4 জন বন্ধু বান্ধব ধরে বেঁধে মানে যা হোক করে একটু জোর করি ওকে এখানে নিয়ে আসা হয়। সে তো গাড়ি থেকে নিয়ে এসে, রাস্তা থেকে আমাদের মন্দিরটা একটুখানি প্রায় 50 মিটার ভেতরে, তো গাড়ি থেকে নামিয়ে এসে তো টেনে হিজড়ে বার করে নিয়ে আসছে। সে তো আমাদের বাড়ির আশেপাশের লোকেরাও, মানে পাড়ার লোকেরাও দেখছে যে কি ঘটনা ঘটছে, আর আমিও বেরিয়ে গেছি রাস্তায়, দেখছি একটা বাজে ভয়ঙ্কর একটা দৃশ্য হচ্ছে, এরকম টেনে নিয়ে আসছে এবং মানে মানে কি বলবো, একটা সেই মানে অদ্ভুত রকমের সে আচার আচরণ করছে, দাঁত খিচুচ্ছে, মানে দাঁতগুলোকে কামড়াচ্ছে যেন। এবারে আমি নিজে দাঁতগুলোকে দেখে তুমি ভাবতে পারবেন একটা সাধারণ মানুষের দাঁত ওরকম হতে পারে না, এক্স্যাক্টলি। এমন ভাবে দাঁতগুলো বার করছে। একটা মানুষ, তুমি আমি বলো, যার যত, অনেকের কি হয় একটু দাঁতের সাইজ বড় হয়, যার যত বড়ই হোক না কেন, আমি দেখলাম যে ওই রকম ভাবে অত বড় করে দাঁত বার করা ওটা সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভব না। এবং সেটা সবাই দেখছে, আমি শুধু না, সবাই, একদম অনেক সবাই। এটা এর কিন্তু কিছু মাস আগেকার ঘটনা, সবাই দেখছে। ওকে জোর করে নিয়ে আসা হয়, এখানে বসানো হয় মন্দিরের ভেতর, তো সে কিছুতেই ঢুকবে না, ঢোকাতে পারা গেল না, কি ঢোকাতে পারলোই না কেউ টেনে হিজড়ে। ওই দুয়ারেতেই, মন্দিরের আমাদের সামনে দুয়ারেতেই ওকে বসানো হলো, মন্দিরের ওখানে বসলো। বাবা তখন স্নান করছিল, ওরা খুব সকালে চলে এসেছে, বাবা তখন স্নান করছিল, স্নান করতে থেকে বেরিয়েই ওকে দেখে বাবা দেখলেন, দেখে আর কিছু কোনো কথা বললেন না। বাবা পূজা করার কাপড়, মানে যেটা পরা ধুতি, সেটা পরে নিয়ে এসে আসনে বসলেন, আসনে বসে নিজে পুজো করলেন, জপ করলেন। বসে আছে ততক্ষণ ঘন্টা 2 হয়ে গেছে, বাবা পুরো পুজো সম্পূর্ণ করলেন। করার পর এবার বাবার যে ত্রিশূল এবং সেই সময়ের সাধক বামদেবের, উনি যে গুরু পরম্পরা যে জিনিস পেয়েছিলেন সেই জিনিস উনি বার করলেন। সেই জিনিস বার করে ওর মাথায় ঠেকানো হলো, ক্রিয়া করানো হলো। ঠেকিয়ে বললো, তুই একে ছেড়ে কে, তুই মানে একে এরকম করছিস কেন? ও তখন বললো, এ আমাকে প্রেমের প্রলোভন দেখিয়েছে, এর প্রতি আমি মানে অ্যাট্রাক্ট হয়েছি, মানে আকর্ষিত হয়েছি, এর সঙ্গে আমি থাকবো, এর সঙ্গেই সারা জীবন সংসার করব। আমার স্বামী আমাকে অত্যাচার করতো, আমার স্বামী আমাকে মেরে দিয়েছে, মেরে ঝুলিয়ে দিয়েছিল, তো আমি এর সঙ্গে ছাড়বো না, এর সঙ্গে আমি থাকবো, একে আমি ভালোবেসে ফেলেছি। বলছে তুই এটা করতে পারবি না। বাবা তখন বলছে, এটা এটা আমাদের সঙ্গে, আমার সামনে ঘটছে। যদিও ওই পুরুষ কণ্ঠেই বলছিল, কোনো মহিলা কণ্ঠ নয়, ওই মিস্টার সেনের কণ্ঠেই আমি শুনছিলাম পুরো ঘটনা, সবাই যেটাই শুনছে। তো মিস্টার সেন নিজেই বলছে কণ্ঠে যে না, আমি একে ছাড়বো না, আমি এর সঙ্গেই থাকবো, মুখ এইসব বলছে। মানে সেটা বোঝা যাচ্ছে যে ওটা ভদ্রমহিলা বলাচ্ছে ওকে দিয়ে, যে তোকে তো ছেড়ে যেতেই হবে, তোকে ছেড়ে যেতেই হবে, তুই কোথায় এসে কথা বলছিস, তুই কোনো ক্ষমতাই এখানে তোর কাজ হবে না, তুই। বাবা তখন বলে, একে ছেড়ে দাও তো। ও এতক্ষণ ধরে ওর বন্ধু, মিস্টার সেনের 2 জন বন্ধু দুদিকে ধরে বসেছিল, বলে একে তুমি ছেড়ে দাও তো, কেউ ওরা সরে যাও, তোমরা সবাই দূরে, সবাই সরে গেল। বলো তুই আমাকে এখানে স্পর্শ করে দেখা। বাবার হাতে সাধক বামদেবের ওই জিনিস এবং হাতে ত্রিশূল, বলছে তুই আমাকে স্পর্শ করে দেখ। তুমি বিশ্বাস করবে না, ওই মানে মিস্টার সেন নড়তে পারছিল না, বসেছিল চুপ করে এক জায়গায়। ওই বসেই দাঁত কিরমির করা থেকে শুরু করে, মাথা নাড়ানো থেকে শুরু করে, দাঁত বার করা থেকে শুরু করে, মানে ভয়ঙ্কর ভাবে ওগুলো করছে, কিন্তু নড়তে পারছে না, মানে এগোতে পারছে না কোনো রকম ভাবে। বাবা তখন দেখলি, তোর এখানে কিন্তু কোনো ক্ষমতা কাজ হবে না, আর তুই যদি এখান থেকে ভালোই ভালো একে সম্পূর্ণভাবে মুক্তি দিয়ে চলে যাস, তা কিন্তু তোর উপকার, তুই যদি আমার কথা শুনিস তোরও ভালো হবে। এরকম করে বোঝানোর কথা বলছে। বলে তুই ভেতরে আয়, বলে ভেতরে আয়। বলছে না আমি যাবো না। বলছে তুই ভেতরে আয়, তোর কিন্তু উপকার হবে, তোর ভালো হবে। বলে মিস্টার সেন নিজে নিজে দাঁড়ালো, উঠে বাবার পিছু পিছু সুসুর করে সুবোধ বালকের মতো মন্দিরের ভেতরে ঢুকে গেল। এবং মন্দিরের ভেতরে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে বাবা বললো তুমিও বেরিয়ে চলে যাও। বলে আমি বেরিয়ে চলে গেলাম, বাবা মন্দিরের দরজা বন্ধ করে দিল। অর্থাৎ সবুজ কালী মায়ের মন্দিরের দরজা বন্ধ, ভেতরে ওই মানে মিস্টার সেন আর বাবা। তো আমার তো চিন্তা হচ্ছে যে যদি কামড়ে টামড়ে দেয়, শুনেছি তো রক্ত বেরোচ্ছিল, কালকে দেখিয়েছে, তো মুশকিল হবে। তো যাই হোক, আমার বোঝা উচিত সেই ক্ষমতা সম্পর্কে বা এই সম্পর্কে যাবতীয় একটা
যতই হোক, আমি যতই দেখে থাকি না এরকম কেস সলভ হয়, মিরাক্কেল হয় বা এই সমস্ত কিছু হয়, একটা তো সেন্স আমার মধ্যেও কাজ করবে যে এরকম নাও হতে পারে বা অ্যাটাক করে দিতে পারে বা আঘাত করে দিতে পারে। এটা তো আমার তখন কাজ করছে, আমার তো তখন ওই বিশ্বাসটা তখন আর অতটা থাকছে না যে না, আমার যদি বাবাকে যদি মেরে দেয়, কিছু যদি ক্ষতি করে দেয়, এটা তখন মাথায় আসছে। হুম। প্রায় বেশ কিছুক্ষণ চলার পর বাবা দরজা খুলে দেন। দরজা খুলে পর আমি দরজা খুলে সবাই উঁকি মারতে মানে দেখার চেষ্টা করে। দেখি মিস্টার সেন ওই মায়ের, মানে তুমি যদি কোনোদিন এসে দেখতে পাবে, মায়ের গর্ভগৃহের জায়গাটা কিন্তু খুব একটা বড় নয়, ভেতরটা মোটামুটি 4-5 জন ঢুকে একসঙ্গে বসতে পারে। তো সেখানেতে ও শোয়ানো অবস্থায় রয়েছে, মানে শুয়ে রয়েছে চুপচাপ, এবং বাবা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ও ঠিক মানে ঊর্ধ্ব নয়ন যেখানে ধরা হয় আমাদের বলা হয়, সেই ঊর্ধ্ব নয়নের ওখানে চেপে ধরে রয়েছেন, এবং বাবা ওনার জপ করছে, মন্ত্র জপ করছে। বেশ কিছুক্ষণ চলার পর উনি ছেড়ে দেন, জপ টপ করে ছেড়ে দেন, উঠে যান। উঠে যাওয়ার পর আমরা বলেন তাহলে কি করা যাবে, বাড়ির লোক তো কাঁদছে, ওনার স্ত্রী তো কান্নাকাটি করছে প্রচন্ড। আমি বললাম চুপ করুন এখানে, আগে এটা ঠিক করতে দিন, নাহলে তো মুশকিল। তখন আমি বাবা বললাম কি করা যায়, বলে এখন কিচ্ছু নয়, এখানে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে এখন, ঘুমিয়ে যাক, ঠিক হয়ে যাবে। ওই ঘন্টাখানেক পর লোকজন আস্তে আস্তে কমতে শুরু করলো, মানে যারা দাঁড়িয়ে ছিল আশেপাশে গ্রামের লোকজন যারা ভিড় করেছিল, আমাদের পাড়ার লোকজন আর কি, সবাই সব চলে যায়। চলে যাওয়ার পর আস্তে আস্তে কিছুক্ষণ পর ওই ভদ্রলোকের অর্থাৎ মিস্টার সেনের ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে মিস্টার সেন একদম নর্মাল কথা বলতে শুরু করেন। নর্মাল কথা বললেন, মানে একটু অসুস্থ হয়ে যাচ্ছে, মানে খুব যে জোরালো কথা, মানে ক্ষমতা নেই যাকে বলে, শরীরের মধ্যে একদম কোনো ক্ষমতা নেই, মানে আস্তে আস্তে কথা বলছেন। আমি বললাম আপনি ভালো আছেন, ঠিক আছেন, মানে একদম আস্তে আস্তে, না হ্যাঁ ঠিক আছে, মানে এইরকম ভাবে কথা বললেন। জল টল খাওয়ানো, লিকুইড ওয়ারেস এনে ওনাকে খাওয়ানো হলো। লিকুইড ওয়ারেস খাওয়ালাম সমস্ত এখান থেকে নিয়ে এসে, উপাস ওষুধের দোকান থেকে। খাওয়ানো টাওয়ানোর পর বাবা চরণামৃত দিল, চরণামৃত খেলো, প্রসাদ খেলো। প্রসাদ খেয়ে বাবা তখন বলে যে তুমি আসন্ন অমাবস্যায় তোমরা ওকে নিয়ে এসো, নিয়ে আসার পর আমি ওকে প্রতিকার করিয়ে দেবো। তখন ওরা তো খুব চিন্তিত যে আবার বাবা তো গেলে এরকম হবে না তো, বলে না আর কিচ্ছু হবে না, আর কোনো রকম কিছু রকম হবে না। তো ওরা ওখান থেকে ওকে মিস্টার সেনকে নিয়ে চলে যায়। নিয়ে চলে যাওয়ার পর পরবর্তী অমাবস্যায় নিয়ে আসে ওকে, বাবা নিজে হাতে যজ্ঞে আহুতি দিয়ে ওর প্রতিকার ওকে ধারণ করিয়ে দেওয়া হয়। হুম। মিস্টার সেনের পার্ট ওখানে শেষ, তারা চলে যায়। আস্তে আস্তে মিস্টার সেন এখন, যেটা আমি ফোনে কথা মানে বলতে পারি বা শুনতে পাই, মিস্টার সেন অনেকটা এখন সুস্থ, নিজের কাজে সাইটে যাচ্ছেন। সাইটে কিছুদিন আগেই কথা হলো, উনি সাইটেও গিয়েছিলেন ওনার নিজস্ব জায়গায়। এইবার ওই ঘটনার পর দিন এবার আমার তো মনের মধ্যে কৌতূহল জেগে গেছে, বাবাকে জিজ্ঞাসা করো ভেতরে কি হচ্ছিল, এবং ওই ভদ্রমহিলার মানে মাধ্যম দিয়ে যে মিস্টার সেন কথা বলছিল, সেটা তাহলে কি হলো ভেতরে, ওই ক্ষমতাটা কোথায় গেল? ওই ভদ্রমহিলা যাই বললেন অ্যাটাক করেছিল বা সঙ্গে ছিল, তা সে কোথায় গেল? বাবা তখন আমাকে খুলে বললেন যে এরকম ওই ঘটনা হয়েছিল, ওর সঙ্গে ওই ভদ্রমহিলার সঙ্গে খুবই খারাপ জিনিস হয়। যে আমরা বললো ওর মুখ থেকে তো শুনেছিলাম যে স্বামী নাকি মেরে ঝুলিয়ে দিয়েছিল, মানে অত্যাচারিত করে মেরে দিয়েছিল বা এরকম একটা কিছু, যাই হোক। তো সে ওই অদ্ভুত ভাবে তার অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেটিকে ওই মানে খারাপ সাধক, মানে খারাপ শক্তির উপাসক, সে ওকে মানে বন্দি করে নেয়, নিজের ক্ষমতার দ্বারা বন্দি করে নিয়ে তার মাধ্যম দিয়ে ওকে সমস্ত কিছু কাজ করাতো। আর সে কোনো রকম ভাবে ওই দিন বা ওই সময়তে ওর প্রভাব আর ওর উপর কাজ করছিল না, যে কারণেই ও ওই সাধকের, ওই খারাপ শক্তির সাধকের প্রভাব থেকে বেরিয়ে গিয়ে এই মিস্টার সেনের ওপরেই পুরোপুরি ভাবে নির্ভর হয়ে পড়ে এবং অ্যাট্রাক্ট হয়ে পড়ে, এবং ওর সঙ্গে সঙ্গেই সবসময় থাকতে শুরু করে। যে বললাম না যে একা যে ঘরের মধ্যে মিস্টার সেন থাকতো, আর বাইরে থেকে বাড়ির লোক হয়তো ভাবতো যে ঘরে আরো কেউ আছে, ভদ্রমহিলাই ওখানে তারই মানে চলাফেরার, হাওয়ার শব্দ বা এই সমস্ত কথা বলার শব্দ, এই সমস্ত হালকা ভাবে তারা পেত। তো এইটাই ঘটনা। আমি তখন বললাম যে স্যার কি হলো, বললো মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার আমি যা শিখেছি গুরুদেবদের কাছ থেকে, ওনারা যা করেছেন সেই সময়, সেই সমস্ত কাজ থেকে আমি যা যা পেয়েছিলাম সেই জিনিস দিয়ে আমি চেষ্টা করেছি মাত্র। সেটা থেকে অনেক সময় হয় কি অনেক বিফলও হতে পারে, কিন্তু এটা বিফল হয়নি, সেটা তাদের কৃপা, তাদের আশীর্বাদে সেটা বিফল হয়নি। আমি বলছি এমন এইগুলো জিনিসগুলো হতে পারে, এটা আমার কাছে ভাবছি দেবজ্যোতি যে এরকম টাইপের মারাত্মক ঘটনা খোদ আমাদের এই জায়গাতে ঘটছে, এত মানুষের এত ঘটনা রয়েছে, এগুলো সামনে না এলে জানাই যেত না। একদম তাই। তুমি ভাবতে পারবে না, এখনো এমন এমন কেস আছে যেগুলোর মানে মানে ও মানে কি বলবো, কিভাবে ব্যাখ্যা করবো, কেউ বিশ্বাসই করতে চাইবে না, কিন্তু সেই কেসগুলো আমরা দেখছি, সামনে ঘটছে এবং আসছে, আমরা তো দেখছি সেই সমস্ত জিনিসগুলো। এটা হয়তো যেহেতু শুনবে অনেকে হয়তো ভাববে যে বোধগম্য হবে না বা এটা নয়, এরকম হতে পারে, কিন্তু সত্যি সত্যি কৌস্তব এগুলো হচ্ছে।
তোমাকে এই প্রসঙ্গে এরকম আমি বলবো অনেক ঘটনা। একজন ভদ্র মহিলা প্রেগনেন্ট অবস্থা একটা জায়গায় পড়ে গিয়েছিলেন হুম 13 বছর আগে। সেই ছেলেটির বয়স আজকে প্রায় 13-14 বছর। তার উপর এরকম ভাবে অ্যাটাক, সেই ছেলেটি বুঝতে পারছি অদ্ভুত ভাবে ব্যবহার করছে। মানে এরকম ঘটনা অনেক আছে, মানে ভুড়ি ভুড়ি আছে এরকম ঘটনা করছে, তখনও ঘটতো, আজও ঘটে চলেছে সমাজের অন্ধকার জায়গায়। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।